2026 সালে সিপিএম ক্ষমতায় আসছে। সিপিএম কি কখনো এই প্রচারটা করবে যে পশ্চিমবাংলার প্রথম মুসলমান মুখ্যমন্ত্রী হবেন মোহাম্মদ সেলিম? আমি এইটাই বলছি যে যে মুসলিম মৌলবাদী ধর্ষণটা করেছে তার মাথায় গুলি করে মারো তাকে। কমিউনিস্টরা এত মুসলিম প্রীতি কেন? না, তুমি পৃথিবীতে কোথায় দেখাও না কমিউনিস্টরা তো মুসলিম প্রীতি কেন আর ইহুদি প্রীতি নেই? বাংলাদেশের ঋতব্রত ভট্টাচার্যরা বলে যে কমিউনিস্টরা তো হিন্দু প্রীতি কেন, ওরা মুসলিমদের বিরুদ্ধে কেন? বুদ্ধদেব ভট্টাচার্য পারেননি কিষাণজিকে সরিয়ে দিতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন কিষাণজিকে তো আটকানো গেল, সরিয়ে দেওয়া হলো। সে তো মমতা ব্যানার্জি তো অনেক কিছু পারেন যা বুদ্ধদেব ভট্টাচার্য পারেননি। বুদ্ধদেব ভট্টাচার্য পেরেছিলেন নাকি নিজের ক্যাবিনেটের কোনো মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় 55 কোটি টাকা জমাতে? বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক ব্যর্থতা আছে। তুমি বুদ্ধদেব ভট্টাচার্যের কটা ব্যর্থতা নিয়ে আলোচনা করবে? 24 বছর একটা রাজ্যের মন্ত্রী থাকলেন, 10 বছর মুখ্যমন্ত্রী থাকলেন, করে 450 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে মারা গেলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো কালীঘাটের বস্তিতে থাকে না কেন? তাই গেছো ওনার বাড়িতে নাকি? হ্যাঁ, আমি একবার সুযোগ হয়েছে। কিরাম মনে হলো বস্তির বাড়ি? আর বাকি 35টা প্লট ওই 3টে রাস্তায় কি তোমার না আমার? আমি তো বাম আমলেও দেখেছি পুলিশ ম্যানেজ হয়েছে। অর্জুন সিংই পুলিশ ম্যানেজ করেছেন কত। তা বামেদের সেরকম কেউ নেই পুলিশকে ম্যানেজ করতে পারে? বামেদের সময় তুমি পুলিশকে কে ম্যানেজ করেছে না করেছে দেখতে পারো, কিন্তু পুলিশকে ফোন করে বলছে তোর বউকে খুব সুন্দর লাগছিল, তোর মাকে আমার এই ইত্যাদি ইত্যাদি, এইগুলো বোধহয় তুমি বামফ্রন্ট সরকারের সময় দেখোনি। কোথাও বাঙালি মুসলমান অনেক বেশি এটা বোঝেন যে তার পক্ষে ক্ষতিকারক কি। বাঙালি হিন্দু সেটা বোঝে না, কারণ বাঙালি হিন্দু স্বার্থপর এবং আত্মঘাতী। পুলিশকে ছাড়া আর ইনকামের ধান্দা ছাড়া কে তৃণমূল করে? তুমি 4টে মহাপুরুষের নাম আমায় এত তো আমায় জিজ্ঞেস করলে। সিপিএম এর মুখ ফাটাতে পারে এমন নেতার নাম, পুলিশকে ম্যানেজ করতে পারে এমন নেতার নাম, পয়সা না খেয়ে তৃণমূল করা একটা নেতার নাম বলো দেখি। না, স্বয়ং মুখ্যমন্ত্রীর তো এরকম কোনো অভিযোগ নেই। মমতা যদি চোর না হতেন তাহলে তৃণমূলের একটা লোকে চুরি করার ক্ষমতা হতো না। ওনার ভাইপো হচ্ছে পশ্চিমবাংলার এই মুহূর্তে বেনামি সবচেয়ে বড় লোক। আপনি বলছেন যে তৃণমূল সরকারের আমলেই এই নিয়োগ দুর্নীতি বা যা দুর্নীতি হোক না কেন সবই তৃণমূল সরকারের আমলে? আপনি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে এটা বলছেন যে অযোগ্যদেরকে বলছেন তোমাদের ব্যাপারটা আমি দেখছি, তোমাদের নিয়োগের ব্যবস্থা করব। একটাবার এই প্রশ্নটা কেন করছেন না যে তোমরা কাকে টাকাটা দিয়েছো আমার নামটা বলো, আমি তার ব্যবস্থা করবো? না, কিন্তু এটা তো মানতে হবে গোটা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো একটি মুখ সবচেয়ে সরব হয়, সেটা সিপিএম এর কেউ নয়, বিজেপির কেউ নয়, একমাত্র কিন্তু শুভেন্দু অধিকারী লড়ে যাচ্ছে। গোটা রাজ্যে তৃণমূলের হয়ে সবচেয়ে বেশি টাকা তুলেছেন শুভেন্দু অধিকারী, সবচেয়ে বেশি মানুষ খুন করেছেন শুভেন্দু অধিকারী, তো সবচেয়ে বেশি বলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সব ব্যাপারেই তো উনি আমাদের থেকে এগিয়ে। ওনার মতো পয়সাই বা কে খেয়েছে, ওনার মতো চাকরি বা কে বেঁচেছে? নারদায় বলো তো, এত মোটা বান্ডিল একখানা ঢোকাচ্ছে হাতে। হ্যাঁ, তো সব দিক থেকেই তো এগিয়ে। অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? অমিত শাহ নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকলে তৃণমূলের কোনো অসুবিধা হচ্ছে না, এইটুকু বলতে পারি। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আজ থেকে কয়েকশো বছর বাদে যদি কোনো বাঙালি বা কোনো ভারতীয় বা কোনো বিশ্ব নাগরিক এই বাংলার রাজনৈতিক আবহ নিয়ে পর্যালোচনা করে, তাহলে সে নেট দুনিয়ায় প্রবেশ করে কি দেখবে? সে দেখবে প্রবল প্রতাপে একজন বামপন্থী লড়ে যাচ্ছে। যদি সত্যি তিনি সেটাকে বিশ্বাস করেন, তাহলে তিনি জানতেই পারবেন না যে এখানে কয়েক দশক ধরে তৃণমূলের রাজ চলছিল। মনে হবে বাম এগিয়ে চলেছে। বাম ছিল এবং তাদের অস্তিত্ব প্রবল দাপটে যে সমস্ত মুখগুলো প্রকাশ করে তার মধ্যে অন্যতম শতরূপ ঘোষ, তরুণ সিপিএম নেতা, আজকে আমাদের সঙ্গে। শতরূপ, মনে হয় না যে মানে আজ থেকে 100 বছর 200 বছর বাদে ধরো কেউ নেটে বসে চেক করছে, আমাদের টক শোগুলো সব দেখছে, সেখানে তোমার যে মূর্তি, রুদ্র মূর্তি, সেটা দেখে ভাববে যে বামেরা বোধহয় বহাল তবিয়েতে ছিল। তা কেন ভাববে? তার পাশাপাশি তো তোমাদেরকেও সেখানে দেখবে। তারা এটাও তো সাক্ষী থাকবে যে সংবাদ মাধ্যম প্রত্যেক দিন তাদের নিউজ রুমে বসে বসে বামেদের এপিটাফ লিখতো। দেখবে যখন সবই তো দেখবে, খালি কি আর আমারটা দেখবে, তোমারটা দেখবে না? তোমারটা বলতে আমি বলছি কালেকটিভলি এখনকার মিডিয়াকেও তো দেখবে। অবশ্য মিডিয়াকেই তো দোষারোপ করা হয় যে বামেদের বিধানসভায় লোকসভায় কোনো অস্তিত্ব নেই। শুধুমাত্র যেহেতু দেখো তোমরা খুব ঝকঝকে কথা বলো, এবং দেখো এটাও তো অস্বীকার করার নয়, শতরূপের একটা আলাদা টিআরপি আছে, সেটা কতটা মহিলাদের কতটা পুরুষের আমি জানি না, এটা নিয়ে আমার কাছে কোনো অ্যানালিটিক্যাল তথ্য নেই, কিন্তু তোমাদের তো টিআরপি আছে একটা।
সুতরাং তোমার মনে হয় যে তোমার ব্যক্তিগত শতরূপ ঘোষের ব্যক্তিগত টিআরপির জোরে আছে সিপিএম এর এমন অবস্থা যে সিপিএম প্রবল প্রতাপে সামাজিক মাধ্যমে এবং অবশ্যই টেলিভিশনের পর্দাতে রাজ করছে? না, টেলিভিশনের পর্দায় রাজ করাটা তো আর কোনো মানে শেষ বিচার নয়, বা সেটা কোনো শেষ লক্ষ্যও নয়। তবে হ্যাঁ, এটা ঘটনা যে মানে যেহেতু, আর বিশেষ করে এখন যখন লোকসভায় বা বিধানসভায় আমাদের কোনো প্রতিনিধি নেই এই মুহূর্তে বাংলায়, সুতরাং টেলিভিশন ডেফিনেটলি আমরা তার জন্য মিডিয়ার কাছেও আমরা এক অর্থে কৃতজ্ঞ তো বটেই, এবং সোশ্যাল মিডিয়ার ওপরও আমরা নির্ভরশীল যে আমাদের কথাগুলো মানুষের কাছে আরও বেশি করে নিয়ে যাওয়ার জন্য। এটা তো ঘটনা যে খুব অল্প সময়ের মধ্যে বহু মানুষকে রিচ করা যায়। এবং এখন যখন দেখো, এটা তুমি আমি সবাই কম বেশি এটা ফেস করেছি, যে যেহেতু এখন পাড়ায় মিটিং মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে চেষ্টা করা হয়েছে যে বিরোধী দলের কণ্ঠস্বর খালি বলবো না, বিরোধী কণ্ঠস্বর, বিরোধী দলের বাইরেও যে বিরোধী কণ্ঠস্বর সেগুলোকেও বন্ধ করে দেওয়ার। ধরো এই R+, তোমরাই তো সাক্ষী যে কোভিডের সময় কিছু খবর দেখিয়েছিলে যে সরকারের পছন্দ হয়নি, হঠাৎ করে R+-এর টেলিকাস্ট বন্ধ হয়ে গেল। তোমরা মানে ইউ শুড নো দিস মোর দেন মেনি আদার পিপল। তো বিরোধী কণ্ঠস্বরকে যেখানে বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে, সেখানে যতটুকু মঞ্চ, যে মঞ্চ আমরা পেয়েছি সেটাকেই যে আমরা ব্যবহার করার চেষ্টা করেছি বা করে চলেছি আমাদের কথাটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য তো আমরা মিডিয়ার ওপর ভরসাও করি, নির্ভরও করি, কৃতজ্ঞ সবই। যদি অভিযোগ বলো, দোষারোপ বলো, আমরা দোষারোপ করি না, কিন্তু আমাদের কিছু এক্সপেকটেশন রয়েছে। সেটা সিপিআইএম বলে না, তৃতীয় বিশ্বের একটা দেশের নাগরিক হিসেবেই বলতে পারো, আমাদের খুব সম্মানের জায়গা থেকেই কতগুলো এক্সপেকটেশন রয়েছে সংবাদ মাধ্যমের কাছে। সেইগুলো কখনো ধাক্কা খেলে একটু খারাপ লাগে। ধরো আমি তোমায় বলছি, ধরো এই যে ধুলিয়ানে কদিন আগে দাঙ্গা হলো মুর্শিদাবাদে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করা হলো, ইজাজ আহমেদকে পুলিশ গুলি করে মারলো, দাঙ্গাটা তো হয়েছে, মানুষ খুন তো হয়েছে, এটা তো মিথ্যে নয়। তাই নিয়ে টানা মিডিয়াতে ধুলিয়ানের খবর থাকলো, মুর্শিদাবাদের ধুলিয়ান গঙ্গার খবর থাকলো, থাকাই উচিত। কিন্তু যেটা আমরা অনেকে জানি না ঋতুদা, বা তুমি জানবে নিশ্চয়ই, কিন্তু হয়তো অনেক মানুষের কাছে এটা পৌঁছয় না, তা হচ্ছে ধুলিয়ান, এই মুর্শিদাবাদের ধুলিয়ান হচ্ছে এমন একটা জায়গা, গোটা ভারতে বোধহয় নদী ভাঙন এত ভয়াবহ কোথাও নয় যা কিনা ধুলিয়ানে। এই শমশেরগঞ্জ ধুলিয়ানের খবর কিন্তু অনেক আগে প্রাইম টাইমে ভেসে যাওয়া উচিত ছিল নদী ভাঙনের জন্য। গতকাল সন্ধ্যেবেলা পর্যন্ত যেখানে মানুষের ভরা ঘর, সংসার, গেরস্থালি সব, আজকে সেটাকে দেখলে মনে হবে যেন আকুল পাথার, যেন কোনোদিন যেখানে সভ্যতা ছিল দেখলে কেউ বিশ্বাস করবে না। মাইলের পর মাইল নদী, তার গর্ভে একটা গত সন্ধ্যের একটা গোটা গ্রাম, গোটা সভ্যতা। কিন্তু কোনো দিন দেখো তাই নিয়ে কোনো খবর তো মেন স্ট্রিম মিডিয়াতে আসে না, দুর্ভাগ্যজনক। হ্যাঁ, কটাই বা আসে বলো। কিন্তু যখন সেখানে ধর্মের নামে মানুষ খুন হলো, তখন সেটা মুহূর্তের মধ্যে প্রাইম টাইমে আমার এটা জায়গা নিয়ে নেওয়াটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আজকের দিনে এটা হয়তো বাস্তবতা। একটা সময় তোমরা জানো মেন স্ট্রিম মিডিয়া দাঙ্গার খবর করতো না, তাতে দাঙ্গা আরও ছড়াবে বলে। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে হয়তো এটা মেন স্ট্রিম মিডিয়ার কাছেও আর কোনো অল্টারনেট নেই, কেন যে কোনো লোক গিয়ে মোবাইলে 10 রকম ছবি তুলে তার মতো করে ইন্টারপ্রিট করে পোস্ট করে দেবে, হাজারটা পোর্টাল, তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। এমত অবস্থায় মেন স্ট্রিম মিডিয়া কী করবে? সে বাধ্য কভার করতে। কভার করেছে না, তাতে কোনো বক্তব্য নেই, কিন্তু তার বাইরেও কি কিছু কভার হওয়ার মতো ঘটছে না আমাদের দেশে, কি আমাদের সমাজে, কি আমাদের চারপাশে? যখন সেইটা আমরা দেখি যে প্রাইম টাইমে মানে স্থান পায় না, তখন একটু অনুযোগ বলতে পারো। এটা ঠিকই বলেছো। মানে তবে মালদা মুর্শিদাবাদ নিয়ে কিন্তু আমরা অনেক সময়, আমরা যখন ছোটবেলা থেকে, আমি ছোটবেলা মানে বলছি আমাদের সাংবাদিকতা শুরু থেকেই আমরা মালদা মুর্শিদাবাদের কিন্তু ভাঙন একটা বিরাট, মানে আমি তো নিজেও দেখেছি যেভাবে ধস নামে, এবং মানে আমি দুটো ধস জীবনে দেখেছি। সবচেয়ে বড় সেটা হচ্ছে যে মালদা মুর্শিদাবাদের আমি ভাঙন দেখেছি, আর বামফ্রন্টের ধস জানতাম আমি। এই জন্যই না, জানো তো, মানে সবাই বলে যে তুই অনেকটা অনিল বিশ্বাসের মতো। তার কারণ হচ্ছে অনিল বাবুকে আমরা প্রশ্ন করার আগে উত্তরটা বলে দিই। কিন্তু গঙ্গার, জানো তো, সেই হেমন্ত মুখোপাধ্যায়ের গানেও আছে এটা, ভাঙনের একটা বাস্তবতা, যে গঙ্গা কিন্তু যখন একদিক ভাঙে তখন কিন্তু একদিক গড়ে। তেমন তুমি বামপন্থীতে যেমন ধস দেখেছো, ধস হচ্ছে মানে কিন্তু জানবে কোথাও না কোথাও পুনর্নির্মাণও হচ্ছে। এটা গঙ্গার ক্ষেত্রেও সত্যি, এটা বাম শক্তির ক্ষেত্রে, এটা বামপন্থীদের ক্ষেত্রেও সত্যি। বাহ, অবশ্যই তাই ভবিষ্যতে দেখবো। কিন্তু আমার যেটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, এই যে ইউটিউবে বা একটা মোবাইলে ছবি নিয়ে বা ইউটিউবাররা যে কাজ করছেন, একদম সঙ্গত কারণে মেন স্ট্রিম মিডিয়া যাকে ধরা হয়, তাতে কি প্রতিফলন হয়নি? প্রতিফলন হয়েছে, অনেক বেশি সাহসী হয়েছে। কিন্তু আমার মাঝে মাঝে অবাক লাগে যে রাজনৈতিক দলগুলোর দীক্ষা অনুযায়ী বিপ্লবী হওয়ার কথা ছিল, তার থেকে ইউটিউবাররা তো অনেক বেশি বিপ্লবী। মানে আমি বলতে চাইছি, গত 2 বছরে যত সংখ্যায় ইউটিউবাররা, সেটা কলকাতা পুলিশ হতে পারে, রাজ্য পুলিশ হতে পারে, তাদের কাছ থেকে যে ধরনের বারবার ডাক পেয়েছে,
সেরকম সিপিএম এর কিন্তু কোনো নেতা ডাক পায়নি। না, সেটা ঠিক নয়। সিপিএমের নেতারা তার থেকে অনেক বেশি ডাক পেয়েছে, অনেক বেশি জেল খেটেছে। কিন্তু কথাটা হচ্ছে সিপিআইএমের কোনো নেতাকেই বা ডাক পেতে হবে কেন, কোনো ইউটিউবারকেই বা ডাক পেতে হবে কেন, কোনো বিজেপি নেতাকেই বা ডাক পেতে হবে কেন, কংগ্রেস নেতাকেই বা ডাক পেতে হবে কেন, যদি না সে ডাক পাওয়ার মতো কোনো কাজ করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে এই ইউটিউবার হোক কি কোনো মানে মেইনস্ট্রিম মিডিয়ার কোনো খুব পরিচিত সাংবাদিক হয়ে থাকুন কি কোনো বিরোধী দলের নেতা হোক, যারা ডাক পেয়েছেন সেই মামলাগুলো কিন্তু পরবর্তীকালে আদালত ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। অতএব এই ডাক পাওয়াটা তো হ্যারাসমেন্ট ছিল, তাই না? এটা তো হচ্ছে মানে কাউকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার জন্য ডাক ছিল। এখানে আমরা ডিফারেন্সিয়েট করছি না কোনো ইউটিউবারের সাথে আমাদের পার্টির কোনো নেতার। আমাদের পার্টির কোনো নেতা বা কর্মীকে যদি এই পুলিশের অ্যাট্রসিটি, সরকারের এই হস্টিলিটি ফেস করতে হয়ে থাকে, পার্টি তার পাশে যেরকমভাবে দাঁড়িয়েছে। তোমরা এটা জানো যে আমাদের যারা বিশেষ করে বামপন্থী আইনজীবী থেকে শুরু করে আমরা সাধ্যমতো যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, তাদের পাশেও আমরা সেরকমভাবে দাঁড়িয়েছি। এবং এটা খালি আমাদের বাংলায় হয়েছে বলে তাই নয়। তোমরা জানো যে নিউজ ক্লিকের প্রবীর পুরকায়স্থকে জেল খাটানো হয়েছে, কেন্দ্রের সরকার, মোদী সরকার করেছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তাকে জেল খাটানোর পরে যখন তাকে সুপ্রিম কোর্ট বেলটা দিচ্ছে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট বললেন যে ওনার অ্যারেস্টটা ইলিগাল ছিল, অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছিল। তাহলে জীবনের যে দিনগুলো চলে গেল, জেলটা খাটিয়ে তো নিল কদিন, তাই না? একজন বয়স্ক অসুস্থ মানুষকে জেলটা তো খাটিয়ে নিল। এবং কাকে জেল খাটালো? যিনি কিনা এমার্জেন্সির বিরোধিতা করে ইন্দিরা গান্ধীর আমলেও জেল কেটেছেন, তাকে মোদি এই যে যুগে যুগে মানে স্বৈরাচারী রাষ্ট্র যাকে হজম করতে পারে না, তাকে কোনো রকম স্বৈরাচারী হজম করতে পারে না। সেটা এমার্জেন্সি স্বৈরাচারী হয়ে থাক কি সেটা আজকের মোদি জমানা স্বৈরাচার হয়ে থাক, এটাই তার প্রমাণ। তো সুতরাং এটা আমরা এখানে বাংলার একজন ইউটিউবারের সাথে প্রবীর পুরকায়স্থ থেকেও ডিফারেন্সিয়েট করি না, কোনো বামপন্থী নেতার সাথে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকেও ডিফারেন্সিয়েট করি না। স্টেট হস্টিলিটি অকারণে কেন মানুষকে ফেস করতে হবে? আর যদি তাকে ফেস করতে হয়, আমরা তার পাশে থাকার চেষ্টা করব। শত্রুপা, আমি বলি যে লালগড় মানে জঙ্গলমহলে যে সময়টা আমরা জানি খুব অশান্ত ছিল বাম আমল, স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য তখন রাইটার্সে ছিলেন, সেই সময়টা তো একের পর এক সিপিএম নেতা মাওবাদীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে। এবং আমি আমার নিজের জীবনে দেখেছি একজন সিপিএম নেতা, আমি বলবো যে শাসন ক্ষমতায় থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত দিন দরিদ্রভাবে জীবনযাপন করতেন। মানে আমি সবসময় দেখতাম যে তিনি অনুশীলন ও জীবন পড়ছেন, কালীন তো অনুশীলন ও জীবন পড়ছেন, খুব সাধারণ থাকতেন। তারপর তিনি মারা গেলেন, নৃশংসভাবে খুন হলো। আমি তখন এক মাওবাদী নেতাকে জিজ্ঞেস করেছিলাম, অবশ্যই বুমে নয়, তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ধরনের নেতাকে মারলেন কেন? ইনি তো খুব অনেস্ট ছিলেন, সৎ ছিলেন। তো তিনি একটু বলেছিলেন যে এই ধরনের দু একজন ব্যতিক্রমী সিপিএম নেতা এরা থাকলে এমন দৃষ্টান্ত তৈরি হয় তাতে মানুষ সিপিএমের দিকে ঝুঁকে যেতে পারে। এবং তারপরে আমি দেখেছি অনেক পার্টি কর্মী তারা খুন হয়েছেন, এটা আমি তখন ছিলাম সাংবাদিক হিসেবে দেখেছি। সেই পার্টির যারা খুন করেছে সিপিএম এর একের পর এক কর্মীদের, সেই পার্টি কোন এক নেতা জঙ্গলে বা ওই গভীর অরণ্যে মারা গেল, তাতে সিপিএম পার্টি দুঃখ প্রকাশ করছে। এটা তোমরা অবাক হচ্ছ কেন? না, অবাক হচ্ছে মানে এই কারণে, এইরকম সিপিএম পার্টি মানে এরকম কেন, মানে যে মারে তারও পায়ে ধরে না। এটা তোমরা অবাক হচ্ছ কেন? মাওবাদী নেতা মারা গেছে, তোমরা অবাকটা হচ্ছ কেন? প্রশ্নটা এখানে মাওবাদী নেতা মারা গেছে বলে আমাদের দুঃখ পাওয়ার না। আমরা মানে এনকাউন্টার করে মেরে ফেলার এই কারণে বেশ করেছো, এনকাউন্টার কেন করবে না? আমি এটাই তোমায় বলছি, আমাদের এতগুলো জওয়ানকে মেরেছে, ঠিক? তাহলে কি সিপিএম, সিপিআই, সিপিআইএমএল এগুলো জাতীয়তাবাদী পার্টি নয়? আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি উত্তর দেওয়ার আমার মতো করে চেষ্টা করছি। সেটা হচ্ছে যে মুশকিলটা হচ্ছে আর+এর একটা খবর পছন্দ হয়নি বলে আর+এর টেলিকাস্ট বন্ধ করেছিল। যদি মানে বিচারের আগে শাস্তি দিয়ে দেওয়াটা যদি এখন মানে কি বলবো, মানে ভ্যালিডেটেড হয়ে যায়, কনস্টিটিউশনালাইজড হয়ে যায়, তাহলে কালকে তোমারা টেলিকাস্ট বন্ধ না করে, তোমাকে অ্যারেস্ট না করে, তোমাকে এনকাউন্টার করে দিতে পারে। রাষ্ট্রকে কি আমরা এই ব্ল্যাঙ্ক চেকটা দিয়ে দেবো? তাহলে কিন্তু এই কিলিংটা, এক্সট্রাজুডিশিয়াল কিলিংটা কিন্তু মাওবাদী নেতাকে দিয়ে আর থেমে থাকবে না। কিন্তু যে মাওবাদী নেতা সিপিএম কে মারলো না, সিপিএম তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করছে। আমি বুঝতে পেরেছি তোমার প্রশ্নের এই দিকটা, আমি বুঝতে পেরেছি, আমি তার উত্তরটা দিচ্ছি। আচ্ছা, বামফ্রন্ট সরকার ক্ষমতা এসে তো প্রথম কাজ করেছিল সিপিএম কে খুন করে যে নকশাল নেতারা জেলে আছে তাদেরকে মুক্তি দিয়েছিল, রাজনৈতিক বন্দী মুক্তি। ইউ মে হেট আস ফর দিস, ইউ মে লাইক আস ফর দিস, কিন্তু এটাই তো সিপিএম বরাবর করেছে। তাহলে কি আমরা তো সাধারণ জ্ঞানটা কম? না, শত্রু মিত্র বুঝতে পারে না। সিপিআইএম এর সংবিধানের প্রতি কমিটমেন্ট সাবজেক্টিভ নয়, অবজেক্টিভ। এবার সেটাকে তোমার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু এটা ঘটনা। যখন জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন যে আমরা রাজনৈতিক বন্দী মুক্তি করবো ৭৭-এ এসে, তিনি বলেননি যে আমরা সিপিআইএমের রাজনৈতিক বন্দীদের মুক্তি দেব। তারা বলেছিলেন যে আমরা রাজনৈতিক বন্দীদের মুক্তি দেব। এবং যে নকশাল নেতা
জেল খাটছেন সিপিআইএমকে খুন করে, তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাকে তার পরিবারের কাছে ফেরার ব্যবস্থা করেছিল বামফ্রন্ট। আজিজুল হক, আমাদের বুদ্ধদার মুখে শোনা, মানে আজিজুল হক, আচ্ছা জঙ্গল সাঁওতাল, এতজন বামপন্থী সিপিআইএম নেতাকে খুনের তার নামে অভিযোগ ছিল, তাকে খালি জেল থেকে মুক্তি দেওয়া নয়, তার হচ্ছে তাকে তোমরা জানো সেই বাসের ব্যবস্থা করে দিয়ে নর্থ বেঙ্গলে, মানে তাকে রিহ্যাবিলিটেট করেছিলেন বামফ্রন্ট সরকার। আমি তোমায় বলছি আজিজুল হকের কথা। আজিজুলদার এখনো, আজিজুলদা খুব অসুস্থ হয়েছিলেন, আমি কদিন, আমার ইচ্ছা আছে দেখতে যাওয়ার কয়েকদিনের মধ্যে, পারলে তুমিও ওনাকে জিজ্ঞেস করবে, উনি আমার ধারণা উনিও তোমাকে এটা বলবেন। আজিজুলদারকে প্রথমেই জেল থেকে ছাড়া যায়নি, কেননা পশ্চিমবাংলার কেসগুলো প্রত্যাহার হয়ে গেল, কিন্তু অন্যান্য রাজ্যে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশে আজিজুলদার নামে অনেকগুলো মামলা ছিল। জ্যোতিবাবু আলাদা করে সেই সময় বুদ্ধদাকে অন্ধ্রপ্রদেশে পাঠান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পক্ষ থেকে দূত হয়ে, এবং সেখানে গিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে কথাবার্তা বলে ওইখানে মামলাগুলোকে হচ্ছে সেটেল করে আজিজুল হককে এখানে জেল থেকে মুক্তি দেওয়া হয়। এটা তো বামপন্থীরা সিপিএম চিরকালই করেছে। দেখো সিপিএম এরকম কেন, মুসলিমদের ভয় পাবে সিপিএম, মানে সেটা অনেক মহাপুরুষও ভয় পেয়েছে। সিপিএম যারা মেরেছে তাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করবে, মানে সিপিএম কি তাহলে মানুষ নয়? সিপিআইএম তো মানে বাংলাদেশে যখন রাজাকারদের ফাঁসির জন্য শাহবাগে লড়াই হচ্ছিল, ভারতের একমাত্র পলিটিক্যাল পার্টি সিপিআইএম, যারা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলেছিল যে হ্যাঁ রাজাকারদের ফাঁসি চাই বাংলাদেশে। সিপিআইএম হিন্দুকে কি, মুসলিমকে কি, খ্রিস্টান কাউকে ভয় পায় না, ভয় পায়। সিপিএম সব ধর্মের মানুষকে ভালোবাসে, সিপিআইএম ধার্মিক মানুষকেও ভালোবাসে। সিপিআইএম ধর্মনিরপেক্ষতা বলতে নাস্তিকতা বোঝে না। সিপিআইএম আমরা মনে করি যে মানুষ ধার্মিক হবেন, যিনি ধর্মপ্রাণ মানুষ, যে ধর্মেরই হোক না কেন, তিনি তার ধর্মকে বিশ্বাস করবেন, পুজো করবেন, নামাজ পড়বেন, তিনি বাইবেল পাঠ করবেন, সব কিছু করবেন। কেউ অন্যের ধর্মকে অসম্মান করবেন না। যদি কেউ মনে করে যে আমি অন্যের ধর্মকে ছোট করে নিজের ধর্মকে সার্ভ করব, সে হিন্দু হোক আর মুসলমান হোক, তাকে সিপিআইএম একসঙ্গে জেলে রাখার ব্যবস্থা করবে। আমি যেরকম বললাম যে জ্যোতি বসু কখনো বলেননি যে সিপিআইএমের রাজনৈতিক বন্দীদের মুক্তি দেব, উনি বলেছিলেন রাজনৈতিক বন্দীদের মুক্তি দেব। তেমনই 92 সালে, তুমি মনে থাকবে ঋতুদা, আমার থেকে তখন তোমার বয়স বেশি, তোমার মেমোরি অনেক বেশি থাকবে, জ্যোতি বসু বলেননি যে অমুক ধর্মের দাঙ্গাবাজদের মাথায় গুলি করব, জ্যোতি বসু বলেছিলেন দাঙ্গাবাজদের মাথায় গুলি করব। বুদ্ধদেব ভট্টাচার্য বলেননি যে হিন্দু দাঙ্গাবাজদের মাথা ভাঙবো, কি মুসলিম দাঙ্গাবাজদের মাথা ভাঙবো, কি খ্রিস্টান দাঙ্গাবাজদের মাথা ভাঙবো। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন বাংলায় দাঙ্গা করতে গেলে মাথা ভেঙে দেবো। অবশ্যই তুমি গেরুয়া পরেই আসো, কি তুমি লম্বা দাড়ি রেখে আসো, মাথায় ফেস্টুপি পরে আসো, কি গলায় কণ্ঠির মালা পরে আসো। সুতরাং সিপিআইএম কাউকে ভয় পায় না, সিপিআইএম সমস্ত মানুষকে সম্মান করে, সব মানুষকে ভালোবাসে। সিপিআইএম বুদ্ধদেব বাবু, একদম আমি বলি বুদ্ধদেব বাবু একটা বলেছিলেন, কিন্তু আমি তুমি যেটা বললে, আমার আগের কথাটাকে শেষ করে দিই, অস্ত্র তারপর পিছিয়ে আসছে না, আগে আমি কথাটা শেষ। বুদ্ধদেব ভট্টাচার্য মাদ্রাসা নিয়ে বলেনি, বলেছিলেন যে কিছু খারিজি মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসবাদের আতুরঘর হয়ে যাচ্ছে, তারপর পিছিয়ে আসছে কিছু খারিজি, সব শব্দকে বাদ দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য মাদ্রাসাকে নিয়ে বলেছিলেন। এটা বলো না, তাহলে তোমার মনে হবে বুদ্ধদেব ভট্টাচার্য পিছিয়ে গেছেন। কিন্তু যদি পুরো কথাটাকে কোট করা হয়, তাহলে দেখবেন যে বুদ্ধদেব ভট্টাচার্য পেছায়নি, কেউ কোথায় পেছায়নি। আমি তোমায় বলছি যে এর আগে যে কথাটা বলার চেষ্টা করছিলাম, যে এই যে বাংলাদেশে যখন রাজাকারদের ফাঁসির জন্য শাহবাগে আন্দোলন হচ্ছিল, একমাত্র সিপিআইএম, অনলি কমিউনিস্ট পার্টি ইজ দ্য অনলি পার্টি ইন দিস কান্ট্রি, যারা রাস্তায় নেমে বলেছিল যে হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানে দালালি করে ওখানে সংখ্যালঘু মানুষের ঘর পুড়িয়েছিল, মহিলাদেরকে ধর্ষণ করেছিল, বাচ্চাদের খুন করেছিল, সেই রাজাকারগুলোকে ফাঁসি দেওয়া হোক। কিন্তু কথাটা হচ্ছে, দেখো বাংলাদেশে দেশভাগের সময় বলো কি পরবর্তীকালে বাংলাদেশ মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে বলো, যারাই অত্যাচার করেছে, হিন্দু মহিলাদের বাড়িতে ঢুকে ধর্ষণ করেছে, বাচ্চাদেরকে খুন করেছে, তাদেরকে খুঁজে খুঁজে এনে মাথায় গুলি করে মেরে ফেলা উচিত। যে মুসলিম মৌলবাদীরা এই কাজটা করেছে তাদের মাথায় গুলি করে মেরে ফেলা উচিত, এই নিয়ে তো কোনো প্রশ্ন নেই। কিন্তু সেইটা তুমি করবে না। তুমি এলকে আডবাণী, তুমি পাকিস্তানে গিয়ে জিন্নার কবরে মালা দিয়ে জিন্নাকে সেকুলার বলে আসবে, ধর্মনিরপেক্ষ বলে আসবে, আর ভারতে গরিব একটা শ্রমিক আফরাজুল যখন কাজ করতে যাবে তখন তাকে গায়ে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে মেরে ফেলে। শাস্তি আডবাণী পেয়েছেন, তার শাস্তি আডবাণী পেয়েছে, বিজেপি তাকে সরিয়ে দিয়েছে ক্ষমতা থেকে। তাহলে এরকম শাস্তি স্থবির করে, এরকম শাস্তি তুমিও পাও ঋতুদা, ভারতের উপপ্রধানমন্ত্রী হয়ে রিটায়ার করে আমরা বলবো বিরাট শাস্তি পেয়েছে, তাই না? সুতরাং ওইসব বলে কী লাভ আছে? তো এই শাস্তির প্যারামিটারটা হচ্ছে অনুব্রত মণ্ডলের শাস্তির মতো। অনুব্রত মণ্ডল ওসিকে ফোন করে আবদার করেছে, এই তোর মাকে আর তোর বউকে আমি ধর্ষণ করবো, তার আবদারের শাস্তি কি না তার পুলিশের বডিগার্ড কমিয়ে দেওয়া হয়েছে। তুমি করো, আমি জানি তুমি এটা করবে না, এই নোংরামি তোমার পক্ষে সম্ভব না করা, কিন্তু আমি কথার কথা বলছি, এরকম একটা ক্রাইম তুমি করো আর তারপরে কেউ বলুক ঋতব্রত শাস্তি কি না, ওর হচ্ছে পুলিশের বডিগার্ডটা দুজন কমিয়ে দেওয়া হলো, এটা যদি শাস্তি হয়ে থাকে শাস্তি ভালো কথা। তাহলে আমি এইটাই বলছি যে যে মুসলিম মৌলবাদী ধর্ষণটা করেছে তার মাথায় গুলি করে মারো তাকে, কিন্তু তুমি তার গুরুকে মালা দিয়ে আসবে, দিয়ে তাকে সেকুলার হওয়ার সার্টিফিকেট দিয়ে আসবে, আর তুমি
আফরাজুলকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে তুমি একটা একটা বাচ্চা মেয়ে আসিফাকে মন্দিরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করে খুন করে তারপরে তার ধর্ষকদেরকে মালা দিয়ে বরণ করে বলবে আমরা বাংলাদেশের হিন্দু নির্যাতনের বর্দানি না? অবশ্যই। আর যদি আমি তার বিরোধিতা করি তার মানে আমি মুসলমানকে ভয় পাই কি আমি হিন্দুকে ভয় পাই? সুতরাং এইটা আমাদের প্যারামিটার নয়। অবশ্যই শতরূপকে এই প্রশ্নগুলো করা যায়। আমি জানি না রাজ্যের বাম কতগুলো, আমি সব বামেদের নিয়ে বলছি, কতজনকে করা যায়, কারণ শতরূপ খুব সপ্রতিভাবে উত্তর দেয়, অন্যরা হয়তো অর্ধেক কথা বুঝতেই পারবেন না। আমি কাউকে অপমান করছি না, কিন্তু শতরূপ ব্যতিক্রম, তাই আমি শতরূপ মানে এইটা বলে তুমি আমাকে সপ্রতিভ হতে বাধ্য করছো তো? না না, আমি তোমার কথা থেকে দুটো প্রশ্ন করছি, কারণ দেখো এইরকম তাত্ত্বিক আলোচনা তো হয় না সাধারণত। তোমাকে পাওয়া গেছে, অনেক সাংবাদিকই আছেন এই প্রশ্নগুলো করতে পারে, কিন্তু অনেক মানুষ নেই এগুলোর উত্তর দিতে পারে, সুতরাং তোমাকে আমরা পেয়েছি। আমার দুটো প্রশ্ন তোমার কথার থেকেই বলছি। প্রথমত হচ্ছে যে সিপিএম পার্টিটা স্ট্যালিনের দিকে না ঝুঁকে ট্রটস্কির দিকে কবে থেকে ঝুঁকলো? কেন আমি এই কথাটা বলছি? কারণ ট্রটস্কি কি বলতেন? ট্রটস্কি বলতেন যে গোটা পৃথিবীতে যদি সাম্যবাদ প্রতিষ্ঠা হয় তাহলে সাম্য থাকবে, তাহলে সোভিয়েত থাকবে। স্ট্যালিন বলতেন না, স্ট্যালিন বলতেন না, আগে আমি আমার জায়গাটা ঠিক করবো, তারপর বুঝে নেব। তাতে কি হয়েছে সবাই জানে, ইতিহাস সাক্ষী। কোথাও কি মনে হচ্ছে মানে প্যালেস্তাইনে যারা ধর্ষণ করলো, প্যালেস্তাইনে যারা খুন করলো ইসরায়েলে গিয়ে, আমি হামাসের কথা বলছি, সেইখানে তারা হয়ে গেল গণশক্তির পাতায় বিপ্লবী? ইসরায়েল নয়, কিন্তু ইসরায়েলে এসে তারা খুন করবে, ধর্ষণ করবে। আমার খুব ভালো লাগলো সেই ধারা অনুযায়ী রাজাকার। তার আগে চলে যাচ্ছি, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। মানে সিপিএম কি একটু ট্রটস্কিপন্থী? মানে আমাদের এখানে তৃণমূল বিজেপি কি করলো তার থেকেও বেশি এইটাকে নিয়ে আমার মনে আছে আরপ্রাসি তোমার সাথে এর আগে একবার ওই কল্যাণীতে আমাদের বইমেলায় কথা হয়েছিল। প্রথম কথা হচ্ছে প্যালেস্তাইন ইসরায়েল কনফ্লিক্টের ইতিহাস তো গত বছর থেকে শুরু হয়নি, 45 সাল 46 সাল থেকে শুরু হয়েছে। অতএব যদি তুমি গত বছর থেকে শুরু করো তাহলে সেটা ব্লিঙ্কার্ড পারসেপশন, প্রথম কথা। দ্বিতীয় কথা, হামাস কাউকে ধর্ষণ করেনি, কিন্তু ডেফিনেটলি হামাস ধর্ষণ না 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 ওটা এটা আমিও ছিলাম না, তুমিও ছিলে না, একমাত্র কিন্তু যারা ছিল একমাত্র কিছু ওই প্রো ইসরায়েলি কতগুলো হচ্ছে মিডিয়া ছাড়া এটা কোথাও জেনারেল মিডিয়াতে কোথাও এটা রিপোর্টেড নয়। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আচ্ছা আমি তোমার একটা উদাহরণ দিই। এই যে ভারতের পক্ষ থেকে এখন যে অল পার্টি ডেলিগেশন পাঠানো হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, সেখানে একটা জায়গাতে বলা হয়েছিল, কোথাও একটা দেখলাম কোন দেশে, তারা হচ্ছে পাকিস্তানেরও যারা মারা গেছে তাদের প্রতি একটা কিছু এই লাস্ট কনফ্লিক্টে ওটা তো তুষ্ট করা হচ্ছে, হ্যাঁ করা হচ্ছে সব রাজনৈতিক দলকে। সেখানে সিপিএমও চান্স পেয়েছে, আমি সেই প্রশ্ন বলছি না, আমি বলছি যে মানে সেখানে হচ্ছে তোমার অন্য কোনো একটা দেশে পাকিস্তানের যারা যারা প্রাণ হারিয়েছে তাদেরকে ট্রিবিউট জানানো হচ্ছে না সেই দেশের পক্ষ থেকে। সেখানে শশী থারুর একটা কথা বলেছেন এবং সঠিক কথা বলেছেন। তিনি তো ওখানে কংগ্রেসের পক্ষ থেকে নয়, ভারতের পক্ষ থেকে বলেছেন। সেটা আমাদেরও কথা, আমার বিশ্বাস সেটা বিজেপিরও কথা এবং কংগ্রেসেরও কথা, সবারই, তোমারও কথা, সবার কথা, যে ভাই তোমরা প্রথমে আমাদের দেশে এসে লোককে খুন করলে, তারপরে আমরা যখন হচ্ছে জঙ্গি ঘাঁটিতে হচ্ছে সেগুলোকে নিউট্রালাইজ করলাম, তখন তোমরা সিভিলিয়ান এলাকায় ঢুকে হচ্ছে আমাদের সাধারণ নাগরিককে মারলে পাঞ্জাবে পৌঁছে, তারপরে তোমার আর্মির কিছু লোক রিটেলিয়েশনে আমাদের মারা গেল। তো আক্রমণকারীর আর আক্রান্তের কখনো সমান পরাকাষ্ঠায় বিচার হতে পারে না। এটা শশী থারুর ঠিক বলেছিল তো, যে ভারতে আমাদের যে মারা গেছে, পেহেলগামের আমাদের যে টুরিস্ট মারা গেছে, আমাদের যে ঝন্টু আলী শেখের প্রাণটা গেছে, আমাদের যে জওয়ানরা মারা গেছে, পাঞ্জাবে পুঞ্চে আমাদের যে 15 জন ভারতীয় মারা গেছে, যার মধ্যে কয়েকজন বাচ্চা আছে, তাদের মৃত্যুর সাথে পাকিস্তানের কোনো আর্মির লোক মারা গেছে, তুমি একসঙ্গে তাদেরকে হচ্ছে তুমি শ্রদ্ধা জানাতে পারো না। কেননা আক্রান্তের মৃত্যু আর আক্রমণকারীর মৃত্যুর প্যারামিটার এক হতে পারে না এবং তার জাজমেন্টের পরাকাষ্ঠা এক হতে পারে না। যদি এই কথা সত্যি হয়ে থাকে তাহলে প্যালেস্তাইনের মৃত্যু আর ইসরায়েলের মৃত্যু এক হতে পারে না। কারোর ভালো লাগলে ভালো লাগবে, কারোর ভালো না লাগলে ভালো লাগবে। পৃথিবীতে তুমি দেখাও না আক্রমণ ইসরায়েল করেছে, ইসরায়েল বলে কোনো দেশ ছিল না পৃথিবীতে। আমি বলছি তো 45-46 পর থেকে শুরু হয়েছে। মুসলিম প্রীতি কেন? না তুমি পৃথিবীতে কোথায় দেখাও না কমিউনিস্টরা তো মুসলিম প্রীতি কেন, আবার আর ইহুদি প্রীতি নেই? আবার বাংলাদেশের ঋতব্রত ভট্টাচার্যরা বলে যে কমিউনিস্টরা তো হিন্দু প্রীতি কেন, ওরা মুসলিমদের বিরুদ্ধে কেন? বাংলাদেশের যারা ঋতব্রত ভট্টাচার্য বা শেখ ঋতব্রত বা ঋতব্রত উদ্দিন যারা আছে বাংলাদেশে, তারা আবার একই কথা বাংলাদেশে বলে যে বাংলাদেশের কমিউনিস্টরা নাকি বেশি হিন্দু প্রীতি, কিন্তু ইয়ে নয়। আচ্ছা তা যদি তুমি বলো তাহলে তো বাজপেয়ী তো বিরাট মুসলিম প্রীতি। বাজপেয়ী তো প্রথম বলেছিলেন যে হচ্ছে আমরা যদি যুক্তফ্রন্ট, সেই সময় ওনারা যে জনতা পার্টি ইত্যাদির মুভমেন্টরা ছিলেন, যে আমরা যদি আসি ক্ষমতায় তো আমাদের পরিষ্কার ভারত সরকারের স্ট্যান্ড হবে যে
প্যালেস্তাইনের মাটি থেকে ইসরায়েলকে নিজের বেআইনি অকুপেন্সি প্রত্যাহার করতে হবে এবং আরবদেরকে সেই জমি ফিরিয়ে দিতে হবে। আমরা মানবতাপন্থী, যেখানে আমি তো তোমাকে এর আগেও এটা বলেছি, আমার ভালো তুমি একই প্রশ্ন আবার করছো, যাতে তুমি চাও যে বেশি করে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে যাক, তুমি সেই গ্রাউন্ড আমাকে তৈরি করে দিচ্ছ। সো ইয়োর হার্ট ইজ ইন দ্য রাইট প্লেস, আই নো। তো সেটাই আমি আরেকবার বলতে হলে আমি আরেকবার বলছি, যখন ইহুদিরা আক্রান্ত হয়েছে হিটলারের হাতে, তখন কমিউনিস্টরা ইহুদিদের পক্ষে থেকেছে। আবার ইহুদিরা যখন প্যালেস্তাইনে মুসলিমদের খুন করেছে, তখন আমরা সেই মুসলিমের পক্ষে। সেই মুসলিম যদি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুকে মারে, তাহলে আমরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুর পক্ষে। আবার ভারতে কোনো হিন্দু যদি কোনো দলিতের ওপর অত্যাচার করে, তাহলে আমরা সেই দলিতের পক্ষে। সেই দলিত পরিবারের কোনো পুরুষ যদি তার পরিবারের কোনো মহিলার ওপর গায়ে হাত তোলে, যদি পণের জন্য সেই দলিত পরিবারের কোনো পুরুষ সে মহিলার ওপর সে বধূ নির্যাতন করে, তাহলে আমরা দলিত পরিবারের সেই মহিলার পক্ষে। সেই মহিলা যদি কোনো তৃতীয় লিঙ্গের মানুষের ওপর ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, তাহলে আমরা সেই তৃতীয় লিঙ্গের মানুষের পক্ষে। আমরা সবসময় যে আক্রান্ত, যে মার্জিনালাইজড, আমরা তার পক্ষে। যার ভালো লাগবে ভালো লাগবে, যার খারাপ লাগবে তার খারাপ লাগবে। কিন্তু এইটা কিন্তু ঘটনা। বাংলাদেশের ঋতব্রত ভট্টাচার্যদের কিন্তু বক্তব্য যে বাংলাদেশে কমিউনিস্টদের ওদের মনে হয় যে আমরা হিন্দু তোষণকারী, যেরকম এখানে তোমাদের মনে হয় আমরা মুসলিম তোষণকারী। হ্যাঁ, আবার এটা তুমি জেনে খুশি হবে, তুমি জানো না এমন নয়, যে ইসরায়েলের মাটিতেও কাতারে কাতারে মানুষ তারা প্যালেস্তাইনের পক্ষে মিছিল করেন এবং প্যালেস্তাইনের ওপর থেকে ইসরায়েলকে অকুপেন্সি প্রত্যাহার করার জন্য চাপ দেয়। ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে ইসরায়েলের রাষ্ট্রের বিরুদ্ধে তারা লড়াই করে। তারা গাজায় শিশু হত্যার বিরুদ্ধে প্যালেস্তাইনে দাঁড়িয়ে স্লোগান দেয়। তখন এই ইসরায়েলে দাঁড়িয়ে স্লোগান দেয়, তখন ইসরায়েলের ঋতব্রতদের আবার মনে হয় যে এরা ঘরশত্রু বিভীষণ, এরা ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে প্যালেস্তাইনের হয়ে কথা বলছে। বেসিক্যালি ওরা মানুষের হয়ে কথা বলে, মানবতার হয়ে কথা বলে। অবশ্যই এবং এটা ঘটনা ঋতুদা, সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদেরকে এটা বিশ্বাস করতেই হবে ঋতুদা, তোমাকেও এটা মানতে হবে, সবাইকে এটা মানতে হবে। তুমি তোমার সন্তানকে যতটা ভালোবাসো, প্যালেস্তাইনের একজন মা তার সন্তানকে কিন্তু অতটাই ভালোবাসে। তার কিন্তু সে যখন তার সন্তানের লাশ দেখে, তখন ওটাকে প্যালেস্তাইনের শিশুর লাশ বলে আমাদের দেখা উচিত নয়। এবার আর ইসরায়েলেরও কোনো শিশুর লাশ করা উচিত ছিল না, যদি না একটা পৃথিবীর মানচিত্রে একটা দেশ ওই মানে কি বলবো, মানে অভিষেক ব্যানার্জির ব্যাংক ব্যালেন্সের মতো প্রতি বছর 1.5 ইঞ্চি করে না বাড়তো। কেমন? তুমি পৃথিবীতে দেখাও তো এরকম একটা দেশ। আরে তুমি মহান দেশ, ভারতের নাগরিক, তুমি গর্ব করো। 47 সালে দেশ যে স্বাধীন হয়েছিল, পরে ওই 51 সালে বোধহয় কাশ্মীর যুক্ত হলো ভারতের সঙ্গে ইত্যাদি, তারপর থেকে ভারতের এত বড় দেশ, এত মিলিটারি, এত কিছু, আমরা গায়ের জোরে জমি বাড়াইনি। আমাদের পাশে এইটুকু দেশ ভুটান, নেপাল, আমরা তাদের সার্বভৌমত্বকেও আমরা চিরকাল সম্মান করেছি। হ্যাঁ, তো সেই দেশের নাগরিক আমি। আর এই দেশের নাগরিক হয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে সমর্থন করবো যে একটা দেশ প্রত্যেক বছর গার্ডারের মতো লম্বা হচ্ছে। এইটুকু ছিল 10 বছর পরে ম্যাপ এইটুকু, তারপরের বছরের ম্যাপ এত বড়, তারপরের বছরের ম্যাপ এত বড়, তারপরের বছর এত বড়। এটা কি দেশ না? এটা মানে দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরে গ্যাস বেলুন, যে যত হাওয়া দিচ্ছে তত ফুলে যাচ্ছে। 70 বছর ধরে একটা দেশ ফুলছে, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো যে সে আক্রান্ত হয়ে ফুলছে। এবার আমি চলে আসি একেবারে অন্য প্রসঙ্গে। আমি আবার ঠিক ওই পুরনো যে জায়গায় দাঁড়িয়েছিলাম, এই যে একের পর আর একটা লাইন বলে দিই, তুমি আমার প্রথমে যে প্রশ্নটা করেছিলে, সিপিআইএম স্ট্যালিনের মতোও দেশ চায় না, সিপিআইএম ট্রটস্কির মতোও দেশ চায় না। সিপিআইএম ভারতে দাঁড়িয়ে ভারতের মতো করে একটা কি বলবো, একটা সমাজতান্ত্রিক, একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা চায়, একটা সমাজ চায়। আমরা ভারতকে রাশিয়াও করতে চাই না, আমরা ভারতকে চায়নাও করতে চাই না। ভারতের মতো করে সব মানুষকে নিয়ে সুখে শান্তিতে সমৃদ্ধশালী একটা দেশ হোক, আমরা এটা চাই। বাহ, এবার আমি চলে আসি ওই যে মাওবাদী নেতা মারা গেছেন, ওই ওদের পার্টির আর কি, সেই পার্টি মানে বন জঙ্গল রেড করিডোরের পার্টি। ওই পার্টির যে কি জেনারেল সেক্রেটারি বলতে সরি, হ্যাঁ, ওদেরও পলিট ব্যুরো আছে, জেনারেল সেক্রেটারি আছে, কেন্দ্রীয় কমিটি আছে, হ্যানো আছে, ত্যানো আছে। দেখো ওদের মধ্যে যে কামারাডিটা আছে, মহিলা নিয়ে ওদের মধ্যেও গন্ডগোল। আমি কোট আনকোট বলছি, এটা আমার কথা নয়, যারা মাওবাদী বিট কভার করেছেন, বিশ্ববিখ্যাত এবং ভারত বিখ্যাত সাংবাদিক, তারাই বলেছেন যে সেখানে মহিলা সংক্রান্ত কারণে এবং ক্ষমতা কারণে নিজেদের মধ্যে তীব্র বিরোধ আছে। তা সত্ত্বেও তাদের কিন্তু একটা অদ্ভুত কামারাডি আছে, ভ্রাতৃত্ববোধ আছে, তারা একজোট হয়ে লড়ে। তাদের পার্টির ওই যে জেনারেল সেক্রেটারি, সে যখন মারা গেল, মানে পুলিশ গুলি করলো, তখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট মানে সিপিআইএম, যারা তাদের একের পর এক কমরেডদের শেষ করে দিয়েছে লালগড়ে বা জঙ্গলমহলে, তারা এই পুরো বিষয়টা দুঃখ প্রকাশ করছে। তারা বিজেপিকে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এটাকে বার করো ওই আমাদের প্রেস লিস্টে, কোথায় সিপিআইএম দুঃখ প্রকাশ করেছে। সিপিআইএম বলেছে যে রাষ্ট্রের কখনো এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের রুটটা নেওয়া উচিত নয়, এবং সেখানে শোনো, মাওবাদীদেরকে সিপিএম যত ঘেন্না করে, তুমিও করো না, পৃথিবীর কেউ করতে পারে না ভারতে।
মাওবাদীদের হাতে যত সিপিএম এর কর্মী খুন হয়েছে অত কোনো পার্টির খুন হয়নি। প্রশ্নটা এখানে সিপিআই মাওবাদীকে নিয়ে না, ওদের প্রতি তুমি আমায় যদি জিজ্ঞেস করো আমার দুয়ানা কোনো সমবেদনা নেই, এবং যেদিন এই ঘটনাটা ঘটেছে আমি অত্যন্ত শান্তিতে ঘুমোতে গেছি। তুমি যদি ওই ব্যক্তি মাওবাদী নেতার মৃত্যুর কথা বলে থাকো, কারণ এদের আমি চেহারা দেখেছি। আমি তখন আশুতোষ কলেজ থেকে জাস্ট পাস আউট হচ্ছি, যেহেতু এসএসকেএম হাসপাতালটা আমার কলেজের কাছেই ছিল, আমাদের কোনো কমরেডই খুব অসুস্থ হয়ে এসএসকেএমে আসলে আমাকে ফোন করে বলতো, আমি কিছু ওই যা হয় আর কি, গ্রাম থেকে এসছেন, চেনেন না কাউকে, এখানে একটা দেখাশোনা করতে হবে, কোথায় ডাক্তারের কাছে যেতে হবে, কোথায় কথা বলতে হবে বুঝতে পারছেন না, আমাকে ছুটে যেতে হতো। আমি দেখেছি, আমার এখনও মনে পড়ে ঝাড়গ্রামের গৌড় পৈছা বলে আমাদের এক কমরেড, তো তিনি গুলিবিদ্ধ হয়ে এসএসকেএমে ভর্তি। আমার কাছে বিকেলবেলা খবর মানে ফোন করলো পার্টি অফিস থেকে, এরকম ব্যাপার, ওখানে যেতে হবে, খুব ক্রিটিক্যাল কন্ডিশন কমরেডের, আমাদের ঝাড়গ্রামের লোকাল ইয়েরা রয়েছে, তো মাওবাদীরা বেড়েছে ইয়েতে। তো ওখানে গেছি, এরকম আছি, ওনার পরিবারের একজন দুজন আছেন, কান্নাকাটি করছে, সেই সময় খবর আসলো উনি উপরে মারা গেলেন। তো আমার তখন কত 2009 সাল, মানে আমার তখন 23 বছর বয়স, জাস্ট 22 পার করে 23-এ পা রাখছি। তো ওই সময় এরকম একটা মানে খুন হওয়া, একটা গুলিবিদ্ধ খুন হওয়া, মৃত্যু, সেই অর্থে প্রথম তখন দেখছি। তারপরে দেখতে হলো আরও, সুদীপ্তকে দেখতে হলো আরও দেখতে। এনিওয়ে, আমার যে কারণে আমি ঘটনাটা তোমার এত বছর পরে বলছি, ওখানে তখন আমাদের পার্থদা বলে আমাদের পার্টির লিডার ঝাড়গ্রামের, তো সেই ওখানে ছিল, আমার তখনই আলাপ তার সাথে। তার কাছে একটা ফোন আসলো, সে ফোনটা ধরে বলছে, ও আচ্ছা তাই, আচ্ছা হতে পারে, ঠিক আছে তোমরা সাবধানে থাকো, এরকম বলছে ফোনটা। বলে ফোনটা রাখার পরে একটা কথা আমায় বললো, সেই আমি প্রথম জানলাম এটা। বলে তার আগের দিন যখন গৌড় পৈছাকে মাওবাদীরা গুলি করেছিল, সে মারা যায়নি, ভেবেছিল যে মারা যাবে, তক্ষুনি মারা যাবে, গুলি করেছিল, মারা যায়নি। তখন নাকি ঝাড়গ্রাম শহরে শোক মিছিল বার করেছিল, যে মরেনি বলে। একটা চিন্তা করো, মানে কতটা মধ্যযুগীয়, কতটা জানোয়ার এরা। সে মানে মারা যায়নি বলে শোক মিছিল বার করেছে আগের দিন নাকি। বলছে আজকে এই মারা গেছে এসএসকেএমে, খবর চলে গেছে ঝাড়গ্রামে, এখন মাওবাদীরা ঠিক করেছে ওরা হচ্ছে বিজয় মিছিল বার করবে। একটা মানুষকে খুন করেছে, তার ফাইনালি তার মৃত্যুটা ঘটেছে বলে বিজয় মিছিল। এরা এতটাই কোল্ড ব্লাডেড। তার মৃত্যুতে আমার তার প্রতি কোনো সহানুভূতি নেই। আমরা চাই না যে রাষ্ট্র এক্সট্রা জুডিশিয়াল কিলিংটাকে নর্মালাইজ করে ফেলুক, কেননা তাহলে না এইটা খালি মাওবাদী নেতাকে দিয়ে থামবে না, তাহলে না এটা কোনো মানে কালকে কোনো সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্টকে পছন্দ হলো না, তাকে গুলি করে দিল, কোনো সাংবাদিকতা পছন্দ হলো না, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং তোমরা জানো ইতিমধ্যে হয়েওছে, ভারতে শুরুও হয়েছে, উত্তরপ্রদেশে এরকম কিছু ঘটনা, সেটা এখন কোর্টও তার স্টক টেকিং করছে। আমি বলছি যে এর সিনেমায় দেখতে ভালো লাগে যে কোনো ট্রায়াল হবে না, কিচ্ছু হবে না, ফয়সলা অন দ্য স্পট, কিন্তু এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা কেউই, আজকে ধরো সিপিআইএম ক্ষমতায়, হ্যাঁ মনে করো দেশে, সে তার আগে 10-15 বছর তৃণমূলের এই অত্যাচার ফেস করেছে। এবার সিপিআইএম যদি ক্ষমতায় এসে মনে করে যে আমার যাকে তৃণমূলের যে লোকটাকে পছন্দ নয়, পুলিশকে বলে দিলাম চলো এনকাউন্টার করে দাও, বলছি তাহলে তো আমরা সভ্য সমাজে বাস করতে পারবো না। এবার এটা ডিমার্কেট, হ্যাঁ তোমার এই পয়েন্টটাও ঠিক, আমি এগ্রি করছি, কারণ এটাও ঘটনা। আমি যদি মাওবাদীদের দিক থেকে বলি, তো ভাই তোমরাই তো আবার সমস্ত আইন আদালত সবকিছুকে লাটে তুলে দিয়ে তোমরাই তো ঠিক করেছিলে যে আমরা একেবারে মানে গোলাগুলি করে সব মানে ফয়সলা নিয়ে নেবো। তুমি গুলি করার সময় করবে, আর যখন গুলি খাওয়ার সময় বলবে যে আমার যাবতীয় সিভিল রাইটস চাই। সুতরাং মাওবাদীরা তো 2 নম্বরই, ওরা তো হিপোক্রিট, ওদের তো এটা এর মধ্যে তো 2 নম্বরই রয়েছে। তো বটে, তার কারণটা হচ্ছে আজ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যত লড়াই হয়েছে তাতে আমাদের যত বীর জওয়ান বীর গতি প্রাপ্ত হয়েছে বলে হিন্দিতে বলে, তার থেকে অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ এবং আমাদের বিভিন্ন নিরাপত্তা এজেন্সি অনেক বেশি সংখ্যায় মেরেছে। বটেই তো, এবং এটা তো ঘটনা যে আমাদের, আমি বলছি সিপিআই তুই বলতো 3.5 বছরের মধ্যে 400 লোক খুন, জাস্ট ওই একটা জায়গাতে, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, এখন তার একটা অংশ ঝাড়গ্রাম হয়েছে, ওই মানে এখনকার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পুরুলিয়া, মানে বাঁকুড়ার একটা দিক যেটা জঙ্গলের মধ্যে পড়ছে, পুরুলিয়া যে অংশটা জঙ্গলের মধ্যে পড়ছে, এইটুকু একটা রেডিয়াসের মধ্যে 400 লোক খুন। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই যেরকম ভাবে আগেকার দিনে সেই ছবিতে দেখতাম যে সেই জানোয়ার, তুমি দেখেছো তো, আমার থেকে বেশি তুমি জানবে, সব জানোয়ারদেরকে মেরে যেরকম ভাবে হাতটা পাটা বাঁশে করে ওই বেঁধে নিয়ে যাওয়া হতো কাঁধে করে, সেই অ্যাস্টেরিক্স ওবেলিক্সের কমিক্সে পড়ে সে বুনো শুকুরের রোস্ট হবে, গ্রামে পিকনিক হচ্ছে, সেরকম ভাবে মানুষকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। একটা মানুষ মরে আছে, তার শরীরটা এখানে পড়ে আছে, শরীরটা ওখান থেকে তুললো,
তার মাথাটা পড়ে আছে 1.5 কিলোমিটার দূরে, সেখান থেকে মাথাটা তুললো, তারপর দুটোকে একসাথে তার বাড়ির লোককে দিয়ে বলা হচ্ছে তোমরা পুড়িয়ে। আমি বলছি যে এরা মানুষের পর্যায়ে পড়ে না, কিন্তু মুশকিলটা কি ঋতদা, দেখো রাবণ যখন সীতা হরণ করতে আসে না, রাবণ তখন না 10টা মাথা নিয়ে আসে না, রাবণ তো ভিখিরির ছদ্মবেশেই আসে, তারপরে সীতাকে লক্ষণ রেখার বাইরে বার করে তারপরে রাবণ নিজের দশানন চেহারাটাকে দেখায়। এবং কথাটা হচ্ছে যে রাষ্ট্র, সে যেই থাক, বিজেপি থাক, কংগ্রেস থাক, সিপিএম থাক, যেই থাক, রাষ্ট্র যদি এখন ওই তোমার ওই মানে লক্ষণ রেখার বাইরে আমাদের গণতন্ত্রকে নিয়ে চলে আসতে পারে, যেখানে এই যে আদালত, ট্রায়াল, হ্যাঁ, তা এই যে লক্ষণ রেখাটা আছে বিটুইন স্টেট অ্যাট্রসিটি অ্যান্ড অ্যান ইন্ডিভিজুয়ালস রাইট, এই যে লক্ষণ রেখা, মাওবাদী দেখিয়ে যদি লক্ষণ রেখাটাকে ওটা তুলে দিতে পারে, তারপরে কে গ্যারান্টি দেবে যে এইটাকে ওই মাওবাদীদেরকে দিয়েই থেমে থাকবে, তারপরে সেটা সিভিল সোসাইটি থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে বিরোধী দল অব্দি চলে যাবে না। আমি বলছি, আমি যদি আজকে লাইসেন্সটা পেয়ে যাই, ধরো কোনো সিপিএমের লোক, সে আজ ক্ষমতায় এসে 15 বছর তৃণমূলের কাছে এত অত্যাচারিত হয়েছি, নে চল শুটার সাইডের একটা পুলিশকে বলে দিলাম, যাও ওখানে যাও, ঝামেলা দেখবে, এনকাউন্টার করে দেবে। আমি বলছি কাউকেই এতটা পাওয়ারফুল করতে নেই গণতন্ত্রে, আমি বলছি সিপিএমকেও এতটা পাওয়ারফুল করতে নেই কখনো, তাই না? সুতরাং এই this absolute power will corrupt absolutely whoever is running the state. আমাদের এই খুব নৈতিক একটা জায়গা থেকে, খুব এই অবজেক্টিভ জায়গা থেকে একটা স্ট্যান্ড। এখানে মাওবাদীদের প্রতি আমরা সিম্প্যাথেটিক হব? কটা বিজেপির লোককে মরতে হয়েছে গো মাওবাদীদের হাতে? এখন আমি দেখছি তৃণমূলের লোক জ্ঞান দিচ্ছে, তোরা মাওবাদীদেরকে দিয়ে মারালি সিপিএমকে, এবার মাওবাদীর মৃত্যুতে কেন সেটা একটা মানে জাতীয়তাবাদী মৃত্যু, তৃণমূলের কাছ থেকে আমার জ্ঞান শুনতে হবে। এটা কিন্তু শতরূপে এটা তো আমাদের মানে কোনো অস্বীকার করার জায়গা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য পারেননি কিষাণজিকে সরিয়ে দিতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন কিষাণজিকে তো আটকানো গেল, সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, বুদ্ধদেব ভট্টাচার্য থাকাকালীন তো মমতা ব্যানার্জির কনভয়েতেও ল্যান্ডমাইন বিস্ফোরণ করানো যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ক্ষমতায় না থেকেও করে দেখিয়ে দিয়েছিলেন। সুতরাং সে তো মমতা ব্যানার্জি তো অনেক কিছু পারেন যা বুদ্ধদেব ভট্টাচার্য পারেননি। বুদ্ধদেব ভট্টাচার্য পেরেছিলেন নাকি নিজের ক্যাবিনেটের কোনো মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় 55 কোটি টাকা জমাতে? কি একটা লোক চিন্তা করো, 24 বছর একটা রাজ্যের মন্ত্রী থাকলেন, 10 বছর মুখ্যমন্ত্রী থাকলেন, করে 450 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে মারা গেলেন। আর তৃণমূলের একটা পঞ্চায়েত মেম্বারকে দেখো, তার দুবাইতে বাড়ি হয়ে গেছে। তো বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক ব্যর্থতা আছে। তুমি বুদ্ধদেব ভট্টাচার্যের কটা ব্যর্থতা নিয়ে আলোচনা করবে? বুদ্ধদেব ভট্টাচার্য, তোমরা আর্ট ক্লাসে কত খবর করেছিলে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে? বুদ্ধদেব ভট্টাচার্য পেরেছিল নাকি দুপুরবেলা টেলিকাস্ট বন্ধ করে দিতে? জয়ন্তদা থেকে শুরু করে আর্ট প্লাস্টের সমস্ত ক্রু এই অফিস থেকে নেবে, নিচে ল্যাম্পপোস্টের বাইরে দাঁড়িয়ে ওপরে তার দেখছে যে কখন আমাদের কেন কোথা থেকে তার চলে গেল, কোথায় পেরেছিল বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা ব্যানার্জি তো দেখিয়ে দিল আর্ট প্লাসকে কীভাবে মিডিয়াকে সামলাতে হয়। সে তো বুদ্ধদেব ভট্টাচার্য কত কিছু পারেননি যা মমতা ব্যানার্জি পেরেছেন। তো অসুবিধা কী আছে? বাহ, তোমার দিনে দিনে তুমি ভক্ত হয়ে উঠছো। আমি বলছি তোমাদের ভক্ত হয়ে লাভটা কী হলো, এটাই বোঝার চেষ্টা করছি। না, আমরা কারোর ভক্ত না। না, যাই হোক, আমরা যদি ভক্ত হতাম তোমাকে আনার সাহস দেখাতাম না। আমি যাচ্ছি আবার অন্য প্রসঙ্গে। 2026 সালে সিপিএম ক্ষমতায় আসছে, মানুষ ঠিক করবেন। তো আজকের দিনে দাঁড়িয়ে তুমি আমি যদি জিজ্ঞেস করো, অত্যন্ত কঠিন লড়াই। যে হলে সেটা একটা পৃথিবীর মানে কি বলবো, মানে পৃথিবীতে তোলপাড় পড়ে যাবে যে একটা দল শূন্য থেকে পাওয়ারে চলে আসলো। আবার এটাও ঘটনা যে এরকম প্রেসিডেন্টও আছে আমাদের দেশে, একদম নেই তা নয়। হ্যাঁ, ধরো সেই যদিও মাঝখানে একটা মানে অস্থায়ী একটা গভর্নমেন্ট হলো, কিন্তু ধরো আপেরও তো ক্ষমতায় আসা কার্যত সেরকমই। ধরো পাঞ্জাবে তো আপ সেভাবেই এলো, আগের ভোটে ছিলই না, পরের ভোটে পাওয়ারে। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল ওই সেকেন্ড লার্জেস্ট পার্টি হলেন হয়ে, না বোধহয় থার্ড লার্জেস্ট পার্টি হলেন হয়ে, কংগ্রেসের সমর্থনে সরকারে করলেন, কয়েকদিনের মধ্যে আবার ভোট হলো, 70টার মধ্যে 67টা সিট জিতলেন। বাট ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। তবে এইটুকু আমরা বলতে পারি যে মানুষ যদি মনে করেন তাহলে অসম্ভব নয়। একটা ঘটনা, পশ্চিমবাংলায় মানুষ আমাদেরকে চেনেন, জানেন, আমাদের সম্পর্কে একটা ধারণা আছে, আমাদের প্রতি অনেকের অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু বেসিক্যালি আমরা যে চোর ডাকাত নই এইটুকু মানুষ জানেন। গণতন্ত্রের যে বেসিক কতগুলো ইনস্টিটিউশন আছে তার প্রতি আমাদেরও ভুল ত্রুটি দোষ সবই আছে, সবই হয়েছে, কিন্তু গণতন্ত্রের বেসিক কতগুলো ইনস্টিটিউশনের প্রতি আমাদের একটা সম্মান আছে, শ্রদ্ধা আছে, সেইটা মানুষ জানেন। এলাকায় আমাদের সংগঠন আছে, আমাদের একটা, এবং আমাদের পার্টির বাইরেও পশ্চিমবাংলার একটা বড় অংশের মানুষ আছেন যারা কিনা বামপন্থী। তারা হয়তো সিপিআইএমের প্রতি কিছু প্রশ্নে ক্রিটিক্যাল, কিন্তু তারা বামপন্থী। সুতরাং আমাদের সেই একটা সামাজিক ভিত্তি রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কতগুলো লক্ষ্য রয়েছে, কতগুলো পরিকল্পনা রয়েছে যেগুলো আমরা করতে চাই, তার একটা মানে সুযোগ আমরা চাই মানুষের কাছে। সেইটা যদি মানুষ আমাদেরকে দায়িত্ব দেন, খুবই শক্ত, কিন্তু মানুষ মনে করলে আবার অসম্ভব নয়। রাতের বেলায় শুয়ে মনে হয় না আর কবে আসবে? না, সে দিনের বেলাও মনে হয়, রাতের বেলা কেন? কেন সিপিএম পারছে না কেন? এটা তুমি বলো।
আমি তো ভেতর থেকে দেখছি। না আচ্ছা, সিপিএম কি কোথাও একটা এলিট ক্লাসে বিশ্বাস করে? না, আমি করে না। মার্কস এঙ্গেলস করে না। যদি আমাদের কোনো কথায় বার্তায় আচার আচরণে সেটা মনে হয় থাকে আমাদের সম্পর্কে, যেটা কিনা কিছু ক্ষেত্রে আমি এগ্রি করবো, আমাদেরই অনেকের অনেক ভুল ত্রুটি অনেক কিছুর জন্য হয়তো কিছু ক্ষেত্রে মনে হয়েছে, সেইটা আমাদের ব্যর্থতা বা সেটা আমাদের দুর্বলতা, কিন্তু করে না। বরং সিপিআইএম ওই এলিটিজমে বিশ্বাস করে না বলেই সিপিআইএমকে অনেক কিছু অনেক আক্রমণ ফেস করতে হয়, যেটা কিনা আমরা যদি একটু মানে এলিট অংশের সাথে একটু মানে পাওনাগন্ডা সম্পর্কটা ফাইনালাইজ করে নিতে পারতাম, তাহলে হয়তো আমাদেরকে অনেক অ্যাট্রসিটি ফেস করতে হতো না হয়তো। না, কিন্তু কোথাও মনে হয় না, আমি মার্কস এঙ্গেলসের কথা বলছি না, কিন্তু আমি ভারতবর্ষের সিপিএম এর কথা বলছি। হ্যাঁ, এটা ঠিক, যাকে তোমরা কাকাবাবু বলো অর্থাৎ মুজফ্ফর আহমেদ এবং সেই সময়ের মানুষজন, তাদের কথা আমি ছেড়ে দিলাম, আমি এম এন রায়ের কথাও ছেড়ে দিলাম, কিন্তু আমি বলি যে সীতারাম ইয়েচুরি বা প্রকাশ কারাত বা জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য, এদের প্রত্যেকের তো একটা জিনিস, একটা ব্যক্তিত্ব ছিল এবং তা খুব সপ্রতিভ। পরবর্তী জেনারেশনে আমরা দেখলাম, আমি তোমাদের জেনারেশনে বলি, ধরো তুমি, সৃজন, আরও যারা রয়েছো, এবং অবশ্যই সেখানে আমি দীপশিতা, মীনাক্ষী, তোমাদের সবার কথা বলবো, তোমাদের কথাবার্তার মধ্যে বুদ্ধিদীপ্ত একটা ব্যাপার রয়েছে এবং তোমাদের কথাবার্তা মানুষের মনে হৃদয়ে গ্রাহ্য হয়। কোথাও কি মনে হয় না যে সিপিএমে এইগুলো খুব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? দেখো, সীতারাম ইয়েচুরি আর দেবলীনা হেমব্রম একই সঙ্গে একই মঞ্চে বক্তৃতা দিয়েছেন ব্রিগেডে। কবির সুমন গানে লিখেছিলেন না যে আমি চাই সাঁওতালদার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমরা রাষ্ট্রপুঞ্জে বলানোর ব্যবস্থা করতে পারিনি, কিন্তু সাঁওতালি ভাষায় ব্রিগেডের মাঠে বক্তৃতা, ওটা কিন্তু তৃণমূল বা বিজেপি বা কংগ্রেসের সমাবেশ থেকে হয়নি, বামপন্থীদের সমাবেশ থেকেই হয়েছে। ওই জেএনইউ সীতারাম ইয়েচুরি এবং বাঁকুড়ার গ্রামের একদম সাঁওতাল পরিবার থেকে আসা দেবলীনা হেমব্রমকে সমমর্যাদায় একই মঞ্চে কিন্তু কমিউনিস্ট পার্টি লাল পতাকাই এনেছে। কয়েকদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করা মোহাম্মদ সেলিম আর হুগলিতে ক্ষেতমজুরের পরিবারের একটি মেয়ে বন্যা টুডু, তারা একসঙ্গে বক্তৃতা করলেন, এটা কিন্তু লাল ঝান্ডার সমাবেশেই হয়েছে। তবে হ্যাঁ, এটা আমি বলবো যে আমি বা সৃজনই খালি কি দীপশিতা মানেই খালি সিপিআইএম নয়, কি মীনাক্ষী মানেই সিপিআইএম নয়, এখানে কতগুলো ব্যাপার আছে ঋতুদা, জানো তো। একটা আমি তোমায় বলছি, আমি তোমার কথাটাকে কিছুটা অ্যাকসেপ্ট করেই বলছি, আসলে মানুষ যাদেরকে চেনে বলতে কি বোঝায়, মানে ধরো টিভিতে যাদেরকে দেখেছে, মিডিয়ায় যাদেরকে দেখেছে। এবার একটা ব্যাপার কি মনে করো, ধরো এই যে টেলিভিশন চ্যানেল, তোমার আর প্লাসের স্টুডিও হচ্ছে কলকাতায় পার্ক স্ট্রিটে, কি বিভিন্ন আরও চ্যানেলের স্টুডিও তুমি কম বেশি জানো, কলকাতায় সেক্টর 5-এ ইত্যাদি। এবার টেলিভিশনে সন্ধ্যেবেলা ডিবেটে কারা থাকবে, যে কলকাতা বা একদম কলকাতা লাগোয়া অঞ্চল, যেখান থেকে স্টুডিও 1 ঘন্টায় তোমরা গাড়ি পাঠিয়ে আনতে পারবে, দিয়ে আসতে পারবে, তারাই থাকে। এটা আমি খালি সিপিআইএম বলে বলছি না, সব দলের ক্ষেত্রেই তুমি দেখবে, যার ফলে কলকাতা এবং কলকাতা কেন্দ্রিক কিছু লোকজনকে টিভিতে দেখার ফলে একটা বড় অংশের মানুষ তাদেরকেই খালি সেই দলের আর 5 জনের থেকে বেশি চিনছেন। এটা কিন্তু একটা সমস্যা, এটা খালি আমি আমার দলের ক্ষেত্রে বলছি না, সব দলেই। আবার আমি তোমায় বলছি, তুমি হতেই পারে বাঁকুড়ায় কেউ একজন আছে, কি মনে করো জয়ন্তীর ওই রাজা ভাত খাওয়া জয়ন্তীতে কেউ একজন আছে, জঙ্গলের মধ্যে থাকে, যে আমার থেকে অনেক ভালো বক্তা, তার বাড়িটা যেহেতু তোমার স্টুডিও থেকে 40 মিনিট দূরে নয়, সেহেতু তুমি তাকে সন্ধ্যাবেলা পাবে না, আমায় পাচ্ছ বলে তোমার জন্য আমাকে বেশি লোক চিনছে, কিন্তু তাকে অনেক বেশি লোক চিনলে ভালো হতো, ডিজার্ভ করে। এটা একটা রিয়েলিটি আমি তোমায় বলছি। আর একটা কথাও তোমায় বলছি দাদা, এটাও ভেবে দেখো, সুবক্তা হওয়াটা ভালো হয়তো, কিন্তু আমি বলছি এটা রাজনীতিতে একটা মানে একমাত্র প্যারামিটার হবেই বা কেন? আমি যেটা বলার চেষ্টা করছি, মনে করো কোনো ছেলে কি কোনো মেয়ে সে ভালো বক্তা নয়, সে দারুণ বক্তৃতা দিতে পারে না, কি দারুণ ডিবেট করতে পারে না, কিন্তু মাঝরাত্রিবেলা কারোর যদি রক্তের দরকার হয়, সে সবার আগে ছুটে যায় রক্ত দিতে, তাহলে এই সমাজে কি সে নেতা হবে না, সে যদি ভালো বক্তা না হয়ে থাকে? অবশ্যই। সুতরাং আমি বলছি যে এই যে আমাদের না, এটা সিপিআইএমের এলিটিজমের সমস্যা নয়, আমাদের পাবলিক ডিসকোর্সের মধ্যে একটা এলিটিজম চলে এসছে, যেখানে যে ভালো কথা বলতে পারে, হ্যাঁ, যে একটু আরবান, মানে সে একটা তোমার সাধারণ বলতে পারো। আমি বলছি যে দেখো, একটা কথার মধ্যে 2টো কবিতার লাইন বলতে পারলো, তাদের একটু সামনে চলে আসাটা না, এটা আমাদের একটা পপুলার ডিসকোর্সের একটা সমস্যা, তুমি যদি বলো সেই অর্থে। খুব সুন্দর বললে। কোথাও মনে হয় না যে গারুলিয়াতে, সম্ভবত গারুলিয়াতে ওই শতকে 6-এর দশকের প্লেনামে ঠিক হয়েছিল যে, আমি টার্মটা ব্যবহার করছি না, কিন্তু মানুষের বোঝার সুবিধার জন্য বলছি যে দেখো, এটা তো ঠিক কথা যে মাওবাদীরা বা নকশালরা একটা কথা বলেছিল, বন্দুকের নলি ক্ষমতার উৎস। আমি সেই ডিবেটেও যাচ্ছি না, বলেছিল ওই সময়, অবশ্যই 70 দশকে ওই মাওবাদীদেরই দাদা, যাই হোক। তা কোথাও কি মনে হয় না যে গারুলিয়া প্লেনামে যেটা ঠিক হয়েছিল গত শতকে 6-এর দশকের শেষের দিকে, সম্ভবত কাদের ওই সিপিএম এর, মানে আচ্ছা আমাদের প্লেনামে ওই যে এই যে
তৈরি করা, এই যে একটা একটা টিম তৈরি করা, আমি অ্যাকশন স্কোয়াড বলছি, সেটা লেখা ছিল না, কোথাও মনে হচ্ছে না যে সিপিএম রাজ্যে ক্ষমতায় আসতে পারছে না? তার একটাই কারণ, সিপিএম এর ভালো বক্তা আছে, ঝকঝকে বক্তা আছে, জ্ঞানীগুণী লোক আছে, সেই রকমভাবে যেহেতু সরকারের আনুকূল্য ছাড়া এখানে বিদ্বজন তকমা পাওয়া যায় না, কিন্তু এই বিদ্বজন তকমার বাইরেও বিদ্বজনেরা আছে, সেটা তোমাদের শারদ সংখ্যা লেখা বিভিন্ন ইস্যুতে দেখা যায়। এখানে তো মানতে বাধ্য কমলেশ্বর দা থেকে শুরু করে তরুণ মজুমদার, মানে এরা তো বামপন্থী ছিলেন, সিপিএম এর সঙ্গে ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোথাও কি মনে হচ্ছে না যে যেহেতু অ্যাকশনের লোক নেই, সেই জন্য সিপিএম রাত দখলে লোক নামিয়ে দিতে পারে পেছন দিক থেকে, কিন্তু বুথ দখলে পারছে না। না, সেটা দেখো, ওই মানে ওই অ্যাকশন স্পট করে অ্যাকশন করার ওই দিন আর আছে বলে আমাকে তুমি যদি জিজ্ঞেস করো, ওই সশস্ত্র বিপ্লবের দিন আর নেই, আর থাকা হয়তো উচিত নয়। কেননা আজকের আধুনিক পৃথিবীতে 2025 সালে ওই বন্দুক নিয়ে ওকে খুন করবো, তাকে খুন করবে, তাই দিয়ে ক্ষমতা দখল। হ্যাঁ, এখন বুথ রক্ষার লড়াইটা যদি এখন বন্দুককে ভালো চালাতে পারছে সেই জায়গায় নেমে আসে, তাহলে সেটা একটা সমস্যা। সেখানে রেজিস্ট্যান্সের জন্য যা দরকার সেটা তো এখন যাই হোক, কিন্তু আমি বলছি এটা একটা প্লেজেন্ট ব্যাপার নয় আর কি। মানে তুমি আমাকে যদি বলো, মানে তুমি বলো না, তুমি সাধারণ মানুষ হিসেবে কি আমি সাধারণ মানুষ হিসেবে এটা কি খুব ইতিবাচক দৃশ্য হবে যে যতগুলো লাশ ফেলতে পারলো তার উপর ঠিক হলো কে কোন বুথটা জিতবে এবং ইভেনচুয়ালি কে কোন লাশ ফেলা নয়। দেখো আমি একটা কথা বলছি, ঠিক নয়, তবে তুমি যেটা বলছো প্রতিরোধ, আত্মরক্ষা, এগুলো দেখো, এটা আমি এইটুকু বলতে পারি যে পুলিশ যদি সরে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের মানে বামপন্থীদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কোনো অর্থেই, রাজনৈতিক জায়গা থেকে তো ছেড়েই দাও, গায়ের জোরও দাঁড়ানোর মতো ক্ষমতা তৃণমূলের থাকবে না। আমি অন ক্যামেরা বলছি, আমি নিজে জানি বাম আমলে, আমি নিজে জানি অন ক্যামেরা, দরকার হলে তিনি তো আদালতে চলে যাবেন, আমি অবশ্যই তখন প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগবো, যে আমি তো বাম আমলেও দেখেছি পুলিশ ম্যানেজ হয়েছে। অর্জুন সিংই পুলিশ ম্যানেজ করেছেন কত, তা বামেদের সেরকম কেউ নেই পুলিশকে ম্যানেজ করতে পারে। আমি থাকলেই তোমাকে ক্যামেরার সামনে বলবো, তারপর আজ রাতে সেই ম্যানেজ হয়ে যাচ্ছে আর কি। কিন্তু না, বাট মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট, মানে বামেদের সময় তো পুলিশকে কে ম্যানেজ করেছে না করেছে দেখতে পারো, কিন্তু পুলিশকে ফোন করে বলছে তোর বউকে খুব সুন্দর লাগছিল, তোর মাকে আমার এই ইত্যাদি ইত্যাদি, এইগুলো বোধহয় তুমি বামফ্রন্ট সরকারের সময় দেখোনি বোধহয়। এগুলো আমার ধারণা তুমি হিন্দি সিনেমাতেও খুব কম দেখেছো, মানে খুব ট্র্যাশ বিগ্রেড হিন্দি সিনেমাতেও কম দেখেছো। দক্ষিণের কিছু ছবিতে দেখেছি। এই লেভেলে দেখেছো কি আমি জানি না, মানে এতটা বোধহয় দেখা মুশকিল, মানে সার্টিফিকেশন বোর্ড বলেও তো একটা ব্যাপার আছে, মানে এতটা নোংরামিতে বোধহয় কোনো মানে কোনো কি বলবো, খুব ট্র্যাশ কোনো ছবির কল্পনাও এই নোংরামির পর্যায়ে পৌঁছয়নি তৃণমূল বাস্তবে যে জায়গায় গেছে। বাট আমি তোমায় এইটা বলছি যে তুমি আমাকে আগে যে প্রশ্নটা করলে যে দেখো মরতে হবে জেনে সিপিএম করার জন্য অনেকে এগিয়ে আসবে, কিন্তু মরতে হওয়া ছেড়ে দাও, ওই পয়সা কামাতে পারবো না এইটা জানার পরে তৃণমূল করতে আর একটা লোক আসবে বলে আমার, দেখো আমি সত্যি কথা বলছি তো, দেখো আজকে আমরা এত বছর গভর্নমেন্টে নেই তো, তবু দেখো কোনো ধান্দা ছাড়া একটা কমিটমেন্ট থেকে কমিউনিস্ট পার্টি করছে এত লোককে তো তুমি দেখছো। কংগ্রেস এত বছর রাজ্যে ক্ষমতায় নেই, কিন্তু কিছু মানুষ আছেন যারা কিনা একদম মানে একটা কমিটমেন্ট থেকে কংগ্রেস করে। এমনকি বিজেপিতে যতই শুভেন্দুর মতো কেউ মুকুল রায়ের মতো তৃণমূল থেকে লোক যাক না কেন, কিন্তু কিছু পুরনো বিজেপির লোকজন আরএসএস এর লোকজন আছেন যারা কিনা একদম মানে ফিলোসফিক্যালি একদম আরএসএস এর দর্শনে বিশ্বাস করেন, তারা বিজেপি করেন, তারা হয়তো এখন মাইনরিটি, কোনঠাসা, সংখ্যায় কম, কিন্তু হোয়াট এভার আছেন। কিন্তু ভাই 2 পয়সা মাল কামানোর ধান্দা ছাড়া তৃণমূল করছে, আমার জীবনে আমি এত বড় মহাপুরুষ বিশ্বাস করা আজ অব্দি দেখিনি। সুতরাং যদি পুলিশকে সরিয়ে রাখা হয় তাহলে এই বুথ দখলের সংগ্রামেও কটা তৃণমূলের লোককে দেখতে পাবো বা আদৌ একজনকে দেখতে পাবো কিনা আমার তো সন্দেহ আছে, বাকিটা দেখা যাবে সেরকম সময় আসলে। অবশ্যই আমি এবার দ্রুত কতগুলো প্রশ্ন করবো, তারপর আমি সতীর্থদের কাছে চলে যাব। আমার প্রশ্ন নম্বর 1, কোথাও কি মনে হচ্ছে 2011-য় ক্ষমতা হারানোর পর বামেদের, বিশেষ করে সিপিএম এ যে ভাবে কাজ করার কথা ছিল, বিরোধিতা করার কথা ছিল, সেটা করাতে পারেনি? আমি এখানে আমার একটা অভিজ্ঞতা বলি, মেরে মুখ ফাটিয়ে দেওয়াটা খুব একটা ভালো কাজ নয়, অত্যন্ত ঘৃণ্য কাজ, আমি এর নিন্দা করছি। কিন্তু আমি দেখেছি পরিবর্তনের সময় অন্তত 5টা ঘটনা দেখেছি যেখানে সিপিএম এর খুব বড় এলসিএস চলে এসছে, লোকাল কমিটির সেক্রেটারি, তৃণমূলের আমি দেখেছি মারদাঙ্গা হয়েছে, মুখও ফেটে গেছে, আমি দেখেছি। মানে এই সময় দাঁড়িয়ে আমি জানি না তাহেরপুরে কি হয়েছে, গোটা পশ্চিম বাংলায় শাসকের নেতাকে মেরে মুখ ফাটিয়ে দেবে এই রকম কোনো সিপিএম এর কোনো জায়গায় কেউ আছে? আমি বলছি না বারবার মুখ ফাটানোর সমর্থন করছি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এ তো ফুল দিয়ে তো কেউ পরিবর্তন করতে পারবে না। এবং সিপিএম এর সবচেয়ে বড় ভুল হয়েছে 2011-তে একদিকে তৃণমূল কংগ্রেস ডাক দিচ্ছে যে
বদল চাই, বদলা নয়। অন্যদিকে তাদের যারা কর্মী, তোমাদের যারা কমরেড, তাদের পাশে পার্টি দাঁড়াতে পারেনি, যেই সুযোগটা এখানে ভারতীয় জনতা পার্টি নিয়ে নিয়েছে। কিন্তু ইসরায়েল প্যালেস্তাইনের ইতিহাসটা যেরকম তুমি 2024 সাল থেকে শুরু করো, সেরকম তৃণমূলের বিরোধী হওয়ার ইতিহাসটা 2009 সাল থেকে শুরু করো কেন? মানে আমি এইটা বোঝার চেষ্টা করছি, তৃণমূল মার খেত, আমি এইটা বলার চেষ্টা করছি, এই যে তোমরা একটা বলার চেষ্টা করো, দেখো সিপিআইএম এর বিরোধী হিসেবে নিজের দায়িত্ব পালন করতে না পারা বা এফিসিয়েন্টলি সেটা করতে না পারা নিয়ে 100টা সমালোচনা থাকতে পারে। আমি সেটাকে, তুমি আমাকে অনেক বছর ধরে চেনো, আমার বিশ্বাস তোমার আমার উপর এই ভরসা আছে যে কোনো ন্যায্য সমালোচনাকে আমি অস্বীকার করবো না বা উড়িয়ে দেবো না। কিন্তু এই যে তৃণমূল, মমতা ব্যানার্জি মহান বিরোধী নেত্রী ছিলেন, উনি থাকলে দেখিয়ে দিতেন সিপিএম পারছে না, এই যে তোমরা বলার চেষ্টা করো, দেখো সিপিএম যদি বিরোধী হিসেবে 3টে ভোটে ফেল করে থাকে, মমতা ব্যানার্জি বিরোধী হিসেবে 7টা ভোটে ফেল করেছেন। কেমন? 2011-র আগে কিন্তু 2009, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 99 অনেক কিছু আছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এমন নয় যে রাতারাতি সাকসেস পেয়ে গেছিলেন, আমাদের থেকে বেশি দিন ওনাকে। কিন্তু 2009 থেকে তো দেখলাম, তাহলে মানে আমি নিজে দেখি, তাহলে আমরাও সরকারে আসার না, আমি তাহলে আমরাও সরকার তৈরি করার জাস্ট 2 বছর আগে থেকে আবার আমাদেরটা নিয়ে আলোচনা করবে, তাহলে এখন করে কি হবে? আমি নিজে দেখেছি যে 2000 I get what your point, আমি তোমাকে এইটুকু অনুরোধ করছি, 2006 দমদমে দাঁড়িয়ে তৃণমূলের নেতার মুখ ফাটিয়ে দিল সিপিএম। হ্যাঁ, আবার আমি এটাও দেখেছি 2011-তে বিভিন্ন জায়গায় সিপিএম এর এলসিএস এর মুখ ফাটিয়ে দিয়েছে। আমি তোমাকে এইটুকু বলছি, মানে মুখ ফাটানোটা আমি বলছি না সমর্থন করছি, আমি বুঝতে পেরেছি, যতক্ষণ এগুলো হচ্ছে উপসর্গ। আমি তোমাকে এইটুকু বলছি, তার মানে 2011-এর পরে তো সিপিএম এর এলসিএস দাঁড়িয়েছিলেন, তো বিরোধীরা এসে মুখটা ফাটিয়েছে। তৃণমূল যখন ক্ষমতায় থাকবে না, তখন তৃণমূলের মুখ ফাটাতে হবে না, মুখটা দেখানোর জন্য। এটা কিন্তু 2011-এর আগে বলছি আমি। কোনটায়? মানে 2009 থেকেই বোঝা গেছিল যে তৃণমূল আসছে। এবার যখন তৃণমূল যাচ্ছে বোঝা যাবে, আসছে বোঝা গেছে, বা যাচ্ছে তো একদিন তো বোঝা যাবে। আরে ব্রিটিশ একদিন গেছে, তৃণমূলে তো একদিন যাবে রে বাবা। আমি তোমার একটা কথা বলছি, যখন যাচ্ছে হবে না, মুখ ফাটানো ছেড়ে দাও, মুখ দেখানোর জন্য কজন থাকে আর মুখ লোকানোর জন্য কজন লাইন দেয়, তখন দেখবো, তখন কথা হবে। যাই হোক, পুলিশকে ছাড়া আমি মুখোমুখি লড়াই করবো না। পুলিশকে ছাড়া আর ইনকামের ধান্দা ছাড়া কে তৃণমূল করে? তুমি 4টে মহাপুরুষের নাম আমায় এত তো আমায় জিজ্ঞেস করলে, সিপিএম এর মুখ ফাটাতে পারে এমন নেতার নাম, পুলিশকে ম্যানেজ করতে পারে এমন নেতার নাম, পয়সা না খেয়ে তৃণমূল করে একটা নেতার নাম বলো দেখি। এত তো তুমি এত বছর ধরে সাংবাদিকতা করছো, এত তৃণমূল নেতাকে দেখেছো, একটা তৃণমূল নেতার নাম বলো, বুকে হাত রেখে বলো যে আমি জানি এ মন্ত্রী পয়সা খায় না, বলো নাম বলো। না, তিনি মন্ত্রী হননি, মন্ত্রী হওয়ার কথা ছিলেন, কাশিদা ছিলেন, ওই জন্যই ওই মন্ত্রী হতে পারেননি। বাঁকুড়ার কাশীনাথ মিশ্র তো সৎ লোক ছিলেন, ওনার মানে ওনাকে শপথ 2011-এর আগে মনে করো, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্যাবিনেট ঘোষণা করলেন, তাতে বললেন উনি নাকি স্পিকার হবেন। 11 শপথ গ্রহণ অনুষ্ঠানে ওনাকে বলা হলো যে আপনি, আগের দিন দপ্তর থেকে ফোন করা হলো মমতার থেকে যে আপনি মন্ত্রী হবেন, শপথ নিতে আসবেন। সে ভদ্রলোক সেজে গুজে গেলেন, বসে থাকলেন, ডাকা হলো না। অবশ্যই আমি তাকে দেখেছি, আমি তখন রাজভবনে ছিলাম, আমি দেখেছি মন্ত্রী হয়েছে, হননি। আর চোরগুলো সব মন্ত্রী হয়েছে। আমি তো বলছি, একটা মন্ত্রীর নাম বলো তৃণমূলের যে পয়সা খায়, এত রকমের সিপিএম নেতার নাম জিজ্ঞেস করলো তো মুখ ফাটায় না, চুল আঁচড়ায় না, মাওবাদীদের জন্য কাঁদে, হচ্ছে এই কি করে আর কি সব বললে, পুলিশ ম্যানেজ করতে পারে। আমি খালি তোমাকে যে একটা ক্যাটাগরি চাইছি, যে একটা তৃণমূল মন্ত্রীর নাম বলো যে পয়সা খায় না। না, স্বয়ং মুখ্যমন্ত্রীর তো এরকম কোনো অভিযোগ নেই। তৃণমূল এমন একটা পার্টি না ঋতদা, মমতা ব্যানার্জি যদি সৎ হতেন তাহলে তৃণমূলের একটা লোক চোর হতে পারতো না। ওইসব গল্প কেন বলো? তোমাদের কম্পালশন থাকতে পারে বলো, আর আমার সামনে বসে কেন বলছো? মানে আবার সুযোগ দিচ্ছ যাতে আমি এই ভুলগুলোকে খণ্ডন করতে পারি, এই জন্যই তোমাকে আমার ভালো লাগে। মমতা যদি চোর না হতেন তাহলে তৃণমূলের একটা লোকে চুরি করার ক্ষমতা হতো না গো। তোমাকে একটা কথা বলো তো ঋতুদা, আমি সব এই টিচার রিক্রুটমেন্ট নিয়ে যা হয়েছে আমি সব ছেড়ে দিচ্ছি। 6200 জন কি কতজন সিবিআই দ্বারা চিহ্নিত, একদম নাম জমা পড়ে গেছে যে এরা অযোগ্য, এরা ভুল পথে চাকরি পেয়েছে। কেমন? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবাইকে ডাকলেন, ছেলেমেয়েরা ভাবলো যে বোধহয় সমাধান করার জন্য ডেকেছেন, তো ডেকে ফেকে সুবোধ সরকারের কবিতা শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। যাকগে, ওখানে দাঁড়িয়ে বলছেন যে এদেরটা হয়ে যাক, তারপর অযোগ্যদের তোমাদেরটাও আমি দেখবো। হ্যাঁ, তোমাদের কেন অযোগ্য বলা? আচ্ছা তুমি বলো ঋতুদা, যে চিহ্নিত অযোগ্য, কেমন সে সাদা খাতা জমা দিয়ে পরীক্ষাতে সে চাকরি পেয়েছে, অথবা 5 নম্বর অ্যাটেম্প্ট করে 90 নম্বর পেয়েছে, মেরিট লিস্টে 5 জনকে টপকে উপরে চলে গিয়ে চাকরি পেয়েছে, হয়েছে তো? কাউকে না কাউকে তো টাকা দিয়ে, কাউকে না কাউকে তো ম্যানেজ করে এটা হয়েছে। আপনি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে এটা বলছেন যে অযোগ্যদেরকে বলছেন তোমাদের ব্যাপারটা আমি দেখছি, তোমাদের নিয়োগের ব্যবস্থা করব। একটাবার এই প্রশ্নটা কেন করছেন না যে তোমরা কাকে টাকাটা দিয়েছো, আমার নামটা বলো, আমি তার ব্যবস্থা করব। আমি ধরে নিচ্ছি আমি শতরূপ ঘোষ, আমি টাকা খেয়েছি, আমারও তো 5টা সরকারি অফিসারের সঙ্গে দেখা মানে পরিচয় আছে, আমারও তো 2টো মন্ত্রীকে কি 2টো বোর্ডের লোককে যদি অনুরোধ করি যে আমার এই পরিচিত একটু দেখুন না, চাকরির ব্যবস্থাটা হয়তো যাবে, হতে তো পারে যে আমি টাকা নিয়ে কারোর চাকরি করে দিয়েছি। আপনি সেটাই জানুন আমরা কার থেকে টাকা নিয়েছি। এই যে বলে মাঝে মধ্যে সিপিএম এর হোল টাইমাররা সব
সরকারি কর্মচারী আছে, তাদের নাকি বউরা আছে, তারা করে থাকতে পারে দুর্নীতি, হতে পারে তারা কেউ টাকা নিয়েছে, আপনার দলের কোনো লোক টাকা নিয়েছে, একবার জিজ্ঞেস তো করুন। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার সবচেয়ে পাওয়ারফুল মানুষ এই মুহূর্তে। আমি তোমাদের বলছি, আমার দায়িত্ব, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কেউ কিছু করতে পারবে না। বলো কে তোমার থেকে টাকাটা নিয়েছে, যে দলেরই হোক না কেন। জিজ্ঞেসটা তো একবার করতে পারেন, জিজ্ঞেসটা পর্যন্ত করেন না কেন? বরং তোমরা শান্ত হও আমি দেখছি, তোমরা বাড়ি যাও আমি দেখছি, তোমরা ঘুমিয়ে পড়ো আমি দেখছি। কেন? মানে ওয়াই ডাজ শি ওয়ান্ট টু সাইলেন্স দিস পিপল? উনি চোর না হলে, মমতা ব্যানার্জি চোর না হলে তৃণমূলের একটা লোকে চুরি করার ক্ষমতা হতো না। না, কিন্তু এটা তো ঠিক কথা, তৃণমূল খুব নিশ্চিন্তে আছেন। আমি ডোনাল্ড ট্রাম্প জানি না কতটা নিশ্চিন্তে আছেন, এমনকি আমি জানি না উত্তর কোরিয়াতে কিম জং কতটা নিশ্চিন্তে আছেন। নিশ্চিন্তে আছে বলে তো বাংলার মানুষ এত অশান্তিতে আছে। না, কারণ কি সিপিএম ক্ষমতা আসতে পারবে না, বিজেপিও আসতে চায় না। তো তোমার ছেলে মেয়েগুলো চাকরি পাবে কিনা, পশ্চিমবাংলায় আর নতুন একটা কারখানা হবে কিনা, আমি শতরূপ আমি জানি। তুমি তো বালুরঘাট থেকে এলে কিছুদিন আগে, বালুরঘাটেই ছিলে, আমি ফোন করেছিলাম সেদিনই বোধহয় বালুরঘাটে। তা তুমি তো গোটা পশ্চিমবাংলা চষে বেড়াচ্ছ, কোথাও মনে হচ্ছে যে এই সব খবর, সামাজিক মাধ্যম, এগুলো তো 70% মানুষের কাছে গিয়েই পৌঁছাচ্ছে না। কোথাও কি মনে হচ্ছে না যে সিপিএম এবং বিজেপির অবস্থানের জন্য তৃণমূল আছে? আজ থেকে 2 বছর আগে যদি তুমি প্রশ্নটা করতে, হয়তো তোমার প্রশ্নটা এরকম হতো যে এই যে সামাজিক মাধ্যম, এই যে এত প্রচার, এগুলো তো 90% মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে না, এখন 70%। সুতরাং লেটস হোপ এটা ক্রমশ কমতে থাকবে এবং সব মানুষের কাছে এটা পৌঁছবে, না পৌঁছানো মানুষের সংখ্যা কমতে থাকবে। না, কিন্তু কোথাও কি মনে হয় না যে তৃণমূল এবং বিজেপি এদের সমদূরত্বে লড়াইয়ের থেকে অনেক ভালো প্রথম শত্রুটা আগে শেষ করি? কারণ স্বয়ং মাও জেদং, আমার কথা না, মাও জেদং এর কথা, যে তিনি বলছেন নাকের সামনের কাজটা আগে করো, এটা আমার কথা না। তাহলে আমি সেই থিওরি অনুযায়ী বলবো, প্রথম তৃণমূলকে সরিয়ে তারপর তো বিজেপিকে দেখে নিলে হতো। তৃণমূলকে সরাতে গেলে তো বিজেপি আসলে সে তো আর তৃণমূল নেতা হবে। পশ্চিমবাংলাতে বিজেপি বলে কোনো পার্টি নেই। তুমি যে স্কুলে পড়তে, যে কলেজে পড়তে, সে তোমার অ্যালামনাই অ্যাসোসিয়েশন আসে, যেখানে প্রাক্তন ছাত্ররা আসে, দেখা হয়, তোমাদের খাওয়া দাওয়া করো, হ্যাঁ, আড্ডা মারো। পশ্চিমবাংলা বিজেপিটাই তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তুমি দেখো পশ্চিমবাংলায় প্রায় কোনো তৃণমূল নেতা পাবে না যে কখনো চুরি করেনি, আর প্রায় কোনো বিজেপি নেতা পাবে না যে কখনো তৃণমূল করেনি। না, শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষরা আছেন যারা প্রথম থেকে, ওই জন্য তো পাত্তা পান না, ওই জন্য না। কিন্তু গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন এখন। পৃথিবী তো সে তো ঘুরে বেড়াতে পারেন, সে কি আছে। অবশ্য তোমাদের পার্টির নেতাও আছেন, সাংসদ আছেন। শ্রমিক ভট্টাচার্যের সাথে শুভেন্দু অধিকারীর তফাৎটা কি জানো তো? সেই পুরাণের গল্পে গণেশের সঙ্গে কার্তিকের তফাৎ। কার্তিক ময়ূরের পিঠে চেপে গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছিল, আর গণেশ ইঁদুরের পিঠে চেপে শিব দুর্গাকে প্রদক্ষিণ করে স্বীকৃতি পেয়ে গেছিল যে এই আমার হচ্ছে জ্যেষ্ঠ পুত্র। সেরকম শুভেন্দু হচ্ছে মোদী অমিত শাহকে চারদিকে ঘুরেই ও পশ্চিমবাংলা বিজেপির মালিক হয়ে গেছে। আর সত্যিকারের যারা বিজেপির পুরনো নেতা, কেউ জগন্নাথ মন্দিরে গিয়ে বসে আছে, আর কেউ ওই ডেনমার্কে গিয়ে ভাষণ দিচ্ছে, কিন্তু পশ্চিমবাংলার বিজেপিকে পকেটে ভরে নিয়েছে তৃণমূলের প্রাক্তন নেতা। আচ্ছা, স্কুল Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. সার্ভিস কমিশনের ওই পুরো ব্যাপারটা নিয়ে, যেহেতু ওই বিকাশ ভবনের সামনে শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন, তুমিও গিয়েছিলেন, সেখান থেকে কি সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছে? কার সাথে? তোমার সঙ্গে। মানে আমার সাথে কার? শুভেন্দু অধিকারী। আমার সাথে ভালো ছিল কবে? মানে আমার সাথে ওনার সম্পর্ক কোথায় যে ভালো হবে, খারাপ হবে? না, কিন্তু এটা তো মানতে হবে, গোটা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো একটি মুখ সবচেয়ে সরব হয়, সেটা সিপিএম এর কেউ নয়, বিজেপির কেউ নয়, একমাত্র কিন্তু শুভেন্দু অধিকারী লড়ে যাচ্ছে। গোটা রাজ্যে তৃণমূলের হয়ে সবচেয়ে বেশি টাকা তুলেছেন শুভেন্দু অধিকারী, সবচেয়ে বেশি মানুষ খুন করেছেন শুভেন্দু অধিকারী, তো সবচেয়ে বেশি বলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সব ব্যাপারেই তো উনি আমাদের থেকে এগিয়ে। ওনার মতো পয়সাই বা কে খেয়েছে, ওনার মতো চাকরি বা কে বেঁচেছে? নারদায় বলো তো, এত মোটা বান্ডিল একখানা ঢোকাচ্ছে হাতে, হ্যাঁ, তো সব দিক থেকেই তো এগিয়ে। ওনার মতো আমি বলছি তো, 300-400 লোককে খুন করেছে 3 বছরের মধ্যে, ওইটুকু একটা এলাকার মধ্যে শুভেন্দু অধিকারী। তৃণমূলের হয়ে এত তোলাবাজি আর কে করেছে? শুভেন্দু অধিকারীর মতো এত মানুষ খুন কে করেছে শুভেন্দুর মতো? আমি আবার 2026-এ ফিরে আসছি। 2026-এর নির্বাচনে প্রাথমিক শর্ত হচ্ছে বুথ দখল আটকানো। এটা আমার কথা নয়, এটা সিপিএম এর বিভিন্ন ব্রাঞ্চে আলোচনা হয়েছে। এই জায়গাটা সিপিএম কিছু করে উঠতে পারবে? ব্রাঞ্চে আলোচনা কেন, এটা তো পাবলিক ডিসকোর্সে সর্বত্র আলোচনা হচ্ছে, এটা তো ঘটনা। পঞ্চায়েতে তোমরা দেখেছো তো, পঞ্চায়েতে কি তৃণমূল পেরেছে একচেটিয়া বুথ দখল করতে? এমনকি লোকসভাতেও কি পেরেছে? 2013 কি 18 পঞ্চায়েত ভোট যেভাবে তৃণমূল করতে পেরেছিল, সেভাবে কি? তুমি তো সল্টলেকে থাকো, সল্টলেকে 2015 পুরসভা ভোট যেভাবে করতে পেরেছিল,
পরবর্তীকালে কি সেভাবে পেরেছে? ভোটের মার্জিন ইত্যাদি তো তার ফলাফল না, কিন্তু এটাও তো ঠিক কথা যখন বামেরা ছিল সেই সময় কলকাতা পুরসভা এবং বিধাননগর পুরসভা সেই সময়তে দাঁড়িয়ে তৃণমূল ক্ষমতায় দখল করে নিয়েছে। আমার বক্তব্য এর থেকে প্রমাণিত হয় যে বামপন্থীরা বিরোধী শূন্য পুরসভা চাইতো না। না, রাজ্যের সব বামেরা পেরে পুরসভাকে ওঠেনি, ছেলের শক্তিতে পেরে ওঠেনি। যে পরিমাণে ছেলে নেবেছিল তৃণমূলের, বা সেটা কলকাতায় এবং অবশ্যই বিধাননগরে। ঋতুদা শোনো, যার সঙ্গে পুলিশ থাকে না, সে যদি মনে করেছে ছেলে কোনো ছেলে ফেলে 2011 আগে তো আর তৃণমূলের সঙ্গে পুলিশ ছিল না। না, 2005-এ তো এই কি বলে 2000 সালেই তো কলকাতা পুরসভা তাই তো বলছি, পুলিশ ছাড়া তো 2010-এর প্রশ্ন না। বামফ্রন্ট সরকার যখন মধ্যগগনে, তখনও বছরের পর বছর বহরমপুর পুরসভা কংগ্রেস চালিয়েছে, পরে বোধহয় না তৃণমূল বহরমপুর জেতেনি, শান্তিপুর পুরসভা অজয় দেব বছরের পর বছর, আমাদের তোমার রামজীবনপুর পুরসভা, আচ্ছা আমাদের তোমার বলো ইয়েতেই কত পুরসভা আমাদের রাজ্যের রয়েছে যে বছরের পর বছর তৃণমূল চালায়নি। তাহেরপুর পারে গোটা বাংলার কমিউনিস্ট পার্টি পারে না কেন? এর আগে তোমরা প্রশ্ন করতে যে কেরালা পারে পশ্চিমবাংলা পারে না কেন, এখন পশ্চিমবাংলার মধ্যে তো বলতে হচ্ছে তাহেরপুর পারে বাকিরা পারে না কেন। এখন এমন অবস্থা হয়েছে বঙ্গ সিপিএম এর যে কেরালার সঙ্গে তুলনা টানতে ভয় পাচ্ছি, এখন তাই তাহেরপুরে চলে যাচ্ছে। ভালো করেছে, তবু তো ফিরতে তো হয়েছে ঠিকানায়। আগে বলতে যে কেরালায় যা হওয়ার হয় বাংলায় কিছু হচ্ছে না, এখন তো বাংলায় একটা তাহেরপুর হয়েছে। তবে তোমায় যদি বলছি তুলনা যখন টানছোই, তাহলে তাহেরপুরের সঙ্গে খালি বাকি রাজ্যের সিপিএমের তুলনা করছো কেন? তাহেরপুর পুরসভার সঙ্গে একটু বাকি রাজ্যের পুরসভাগুলোর তুলনা করো না। পশ্চিমবাংলায় যদি তুমি বলছিলে না যে 300 বছর পরে কেউ যদি বাংলার ইতিহাস নিয়ে, এই সময়কার ইতিহাস নিয়ে পড়াশোনা করে, 300 বছর পরে এই সময়কার বাংলার ইতিহাস নিয়ে পড়াশোনা করতে গিয়ে যদি একটা প্রশ্ন আসে যে 2025 সাল পশ্চিমবাংলায় কোন পুরসভাটা ছিল যেখানে সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ করতে গেলে কোনো কাউন্সিলরকে পয়সা দিতে হতো না? উত্তর কী হবে? একটা পুরসভা, তাহেরপুর পুরসভা। কোন পুরসভা আছে যেখানে রাস্তা সারায় কাটমানি যেত না কাউন্সিলরের ঘরে, যেখানে কন্ট্রাক্টরকে কাউন্সিলরের কাটমানি দিতে হবে বলে জাল মেটেরিয়াল দিয়ে রাস্তা তৈরি করতে হতো না? একটা পুরসভা, তাহেরপুর পুরসভা। কম্পেয়ার যখন করছো তাহলে সিপিএমের সাথে সিপিএমের কম্প্যারিজন করলে রসাত্মক আলোচনা হতে পারে, কিন্তু আমরা তৃণমূলের পুরসভাগুলোর সঙ্গে তাহেরপুর পুরসভার তুলনা করি না, তাহলেই দেখা যাবে যে কোনটা বাংলার মানুষের জন্য মঙ্গলময় মডেল হতে পারে আগামী দিনে। তোমার একটা কথা বারবার, আমি যে প্রশ্নটা একই প্রশ্ন করছি, বারবার মনে হয় না বুথে ছেলের দরকার? এটাই একমাত্র কমিউনিস্ট পার্টি। ছেলে মেয়ে মানুষ অবশ্যই সবার দরকার, মহিলারাও। এবং আমাদের পশ্চিমবাংলায় আমি দেখেছি মহিলারা অনেক বেশি সরব প্রতিবাদ, 100 বার স্বাধীনতা সংগ্রাম থেকে। 100 বার না, কোথাও কি মনে হচ্ছে না যে দরকার সেটা পাচ্ছে না কমিউনিস্ট পার্টি কিছুতে? না, সেটা তো ঠিকই কথা। দেখো এগুলো কতগুলো ব্যাপার, দেখো ঋতুদা সমাজটাও তো পাল্টেছে। আমি তোমার বলি, ধরো 70-এর দশকের সোসাইটি যা ছিল, একটা পরিবারে 5-6টা ভাই বোন, সমাজটাই এমন অনেক ছিল, মানুষ অনেক ডেসপারেট ছিল, অনেক। এখন সব মানুষেরই কিছু না কিছু পাওয়ার আছে, তার একটা মানে সবাই এক সন্তান, কি বড় জোর 2 সন্তান, তার একটা সেন্স অফ বিলঙ্গিং অনেক স্ট্রং, তার সবারই নিজের একটা বাড়ি, একটা ফ্ল্যাট, একটা অবলম্বন বেশি। হ্যাঁ, সমাজটাও তো 50 বছরে পাল্টেছে। মানুষের তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা দেখা যাচ্ছে না। সিপিএম ছাড়া আর কার দেখছো তুমি বলো না? মীনাক্ষী কয়েকদিন জেলে ছিল, আমি মানছি, হ্যাঁ, কিন্তু আর বাদ বাকিরা তো জেলেও গেল না। এই যে একটা সর্বাত্মক লড়াই যেটা একসময় তৃণমূল করেছিল সিপিএম এর বিরুদ্ধে। তুমি আবাস রায় চৌধুরী বলে কারোর নাম শুনেছো সিপিএম এ? তুমি জিয়াউল আলমের নাম শুনেছো? তুমি সুশান্ত ঘোষের নাম শুনেছো? অবশ্যই। তুমি কত সায়নদীপ মিত্রের নাম শুনেছো? অবশ্যই। কত মধুজা সেন রায়ের নাম শুনেছো? অবশ্যই। কত সিপিএম নেতার নাম বলবো যারা জেলে থেকেছে গত কয়েক বছরে? তোমাকে আবার এটাও বলি, আমি থেকেছি জেলে, আমি যদিও দিল্লিতে জেলে ছিলাম 8 দিন, তিহার জেলে, সেটা কেন্দ্র সরকারের কল্যাণে। যাই হোক, তো তবে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, আবার তোমার উল্টোটা বলি, মমতা ব্যানার্জি 2011 সালে যখন ভবানীপুরে ফর্ম ফিল আপ করলেন, ওই ফাইনালি ওই বিধানসভায় প্রার্থী হবেন বলে, এপিডেভিটে যেখানে আমাদের দিতে হয় যে নামে কটা মামলা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এপিডেভিটটা নেট থেকে বার করে দেখো, 0। ওই যে বললেন না বিরাট বিরোধী নেত্রী ছিলেন বামফ্রন্ট সরকারের সময়। তো আচ্ছা, তোমার প্রশ্নে তোমায় বলছি, তুমি তো বললে যে তার মানে জেল না খাটাটা ঠিকমতো করে বিরোধী না হওয়ার একটা প্রমাণ, তুমি বললে। আমি তোমাকে এতগুলো নাম বললাম আমাদের পার্টির যারা জেল খেটেছেন মমতা ব্যানার্জির আমলে। তারপরে মমতা ব্যানার্জি জেল ছেড়ে দাও, কোনো দিন থানার লকআপের মুখ দেখেছেন 15 মিনিটের জন্য? না, সেটা তো বামেদের দুর্বলতা। বামেদের দুর্বলতাতেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান অন্যতম কারণ। মানে তৃণমূল সরকারের সময় সিপিএম এর নেতারা জেল না খাটলে সেটা সিপিএম এর দুর্বলতা। মনে হয় না জ্যোতি বসুর একটা ক্লাস ছিল, আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি, ভট্টাচার্যের সময় সেই ক্লাস আমি একটু ক্লাস মাস্টার, আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি। যদি তৃণমূল সরকারের সময় সিপিএম নেতা জেল না খাটে, তার মানে সেটা সিপিএম এর দুর্বলতা। যদি বামফ্রন্ট সরকারের সময় তৃণমূল জেল না খাটেন, তাহলেও সেটা সিপিএম এর দুর্বলতা। এটাই বলছো তো? এটা বলছি না। না, তাই তো বললে তুমি।
না, আমি বলতে চাই না না, হ্যাঁ এটা বললে না, তো। তোমার প্রশ্নটা ছিল যে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গোটা পার্টি এক হতে পারেনি, আমি এটা এমনকি যখন শাসক তুমি আমাকে একটু হিসেবেই ছিল। এটা একটু সংশোধন করে দিয়ে আমি পরেরটা যাচ্ছি, যে এই তাহলে কি আমি ধরে নেব যে তৃণমূল আমলে সিপিএম এর জেল না খাটলে সেটা সিপিএম এর দোষ, সিপিএম আমলে মমতা ব্যানার্জি জেল না না, খাটলে সেটা সিপিএম এর একদমই দোষ? তুমি ঠিকই ধরেছো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না, আমি বলছি যে পরিমাণে কে তৃণমূলের জেলটা কেটেছিল? না, পার্থ জেল তৃণমূলের- কেটেছিলেন? না না, দেখো তৃণমূলের- পরবর্তীকালে তো এরা নিজ গুণে তৃণমূলের- প্রমাণ করেছে যে সবার জেল খাটা উচিত, এরা প্রত্যেকে জেল খাটার জন্য একদম একদম মানে কি বলবো আইডিয়াল স্যাম্পল একদম। কিন্তু আমি বলছি পার্থ চ্যাটার্জি কোনোদিন লকআপে গেছেন? আমি জেল দীর্ঘদিন জেল 20 দিন 25 দিন 100 দিন ছেড়ে দেবো 5 মিনিটের জন্য কি 15 মিনিটের জন্য, আচ্ছা 30 সেকেন্ডের জন্য লকআপ। পার্থ চ্যাটার্জি গেছেন কখনো? ববি হাকিম গেছেন? মদন মিত্র গেছেন? না, মদন দা কোথায় গিয়েছে? না জেলে কবে গেছে? না না, না না, চুরি ফুরি করে অনেক পরে যান, না না না, কিছু যায় যায় ওই জেলে নয়। আরে ওই সময়। থানায় করে বিক্ষোভ দেখা যায়, তুলে নিয়ে গিয়ে থানায় গিয়ে চা খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, ওটাকে লকআপে যাওয়া বলে। লকআপের ভেতরটা কিরম দেখতে হয় এরা জীবনে চোখে দেখে, সব বলে লাভ আছে দাদা। শোনো এইটা না মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাটা অন্য জায়গায়, জানো তো। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে মডেলটা সেট করে দিয়ে গেলেন না, কালকে যেই সরকারে থাক না কেন তারা যদি মনে করে যে এই মডেলটাই সরকার চালাবে, তাহলে তৃণমূলের লোক আর তৃণমূল করতে পারবে না। যদি পশ্চিমবাংলায় মানুষ আমাদেরকে দায়িত্ব দেন, আমাদের প্রথম কাজটা হচ্ছে যেগুলো যেগুলো আমাদের সঙ্গে হয়েছে সেগুলো আর কারোর সঙ্গে না করা, টু ব্রেক দ্য চেইন। যেরকম বলে না যে এখন মনোবিদরা বলেন যে পরিবারের যারা খুব অ্যাবিউজ চাইল্ড তারা পরবর্তীকালে দে বিকাম অ্যাবিউজড পেরেন্টস। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, সামওয়্যার ইউ হ্যাভ টু ব্রেক দ্য চেইন। যে পরিবারের মধ্যে খুব অ্যাবিউজের মধ্যে বড় হয়েছে তার একটা প্রবণতা থাকে তার সন্তানের প্রতি সেই অ্যাবিউজটাকে আবার পাস অন করার। কোনো একটা জায়গাতে তোমাকে চেইনটা ব্রেক করতে হবে, নাহলে এটাই চলতে থাকবে। তার সন্তান আবার তার সন্তানকে অ্যাবিউজ করবে, সে আবার তারপরে জেনারেশনকে অ্যাবিউজ করবে। আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন টু ব্রেক দিস চেইন সামওয়্যার। যেখানে সিপিএমের বিরুদ্ধে মিছিল করলেও তোমাকে সিপিএম জেলে ঢোকাবে না, ওই দিনটাকে আবার ফিরিয়ে আনতে। নাহলে এইভাবে আমি বলছি তা কেউ কাজ করতে হবে। সংবাদ মাধ্যম খবর করবে, কিন্তু তার জন্য তার টেলিকাস্ট বন্ধ হবে না। রাত্রি 11:30টার সময় হয়েছে এরকম, একটা অফিসে সিআইডি নোটিশ পাঠিয়ে যে কাল সকালবেলা ভবানী ভবনে দেখা করতে হবে সন্দেশখালির সময়, তোমরা জানো এগুলো সব। আমি বলছি এইটা যদি আবার ক্যারি ফরওয়ার্ডেড হয় না, তাহলে নেহেরু যখন সরকারে এসেছিলেন প্রথম যে কাজটা করেছিলেন স্বাধীন ভারতে, তা হচ্ছে ব্রিটিশরা যেভাবে ভারত চালিয়েছিল আমি সেভাবে ভারত চালাবো না, জালিয়ানওয়ালাবাগ আর করবো না, সেটাকেই পরিবর্তন বলে। সেরকম আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এইটাই যে এই মানে কি বলবো এই মানে এই রাগগুলোকে, এই ক্ষোভগুলোকে গিলে ফেলার খুব কঠিন কাজ। আমরাও তো রক্ত মাংসের মানুষ, খুব কঠিন কাজ। কিন্তু কোথাও কি আমি যেদিন 2016 ভোটে পরাজিত হয়েছিলাম, যে ভোটের রেজাল্ট বেরিয়েছিল, কোথাও কিছু রাত্রিবেলা আমার বাড়ি হঠাৎ করে ভাঙচুর শুরু হলো, ঢিল মেরে ইয়ে করে গালাগাল দিয়ে করে। আমার বাবা হার্টের পেশেন্ট, আমার মা তখন আছে, আতঙ্কিত রাত্রিবেলা উঠে কী ব্যাপার জানি না। যদি কোনোদিন মানুষ আমাকে দায়িত্ব দেন ভোটে জয়ী হওয়ার, তাহলে আমার তো প্রথম দায়িত্ব করতে হবে এইটা, সেদিন যেন যিনি পরাজিত হবেন তার বাড়িতে যেন ঢিলটা না পড়ে। দেখো আমিও রক্তমাংসের মানুষ, বদলা তো আমারও নিতে ইচ্ছে হবে, কিন্তু কোনো জায়গাতে ওয়ান হ্যাজ টু ব্রেক দিস চেইন। ওটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন। নাহলে এরা যা প্রেসিডেন্ট, তুমি এদের একটা অহংকার দেখতে পাচ্ছ, তুমি এদের চুরি ডাকাতি খুন খারাপি যা নিয়ে প্রশ্ন করো। তো তৃণমূল ছাত্র পরিষদের কতগুলো 20-21 বছর বয়সী ছেলে মেয়ে, উত্তর হচ্ছে মানে ভুরু নাচিত বড় বড় আমরা জিতবো, মানুষ দিদির সঙ্গে আছে। মানে আমি চুরি করেছি, খুন করেছি, ধর্ষণ করেছি, তুই কী করবি, আমি ভোটে জিতেছি। এটা না, মানে আমি বলছি পার্থ চ্যাটার্জি মদন মিত্ররা বলতো আমি তাও বুঝতাম। 21-22 বছরের ছেলে মেয়েগুলোর ভেতর থেকে এই কথাটা বেরোচ্ছে। মানে আমি কি বলার চেষ্টা করছি, আশা করছি আমি বোঝাতে পারছি। যে আমি বলছি এই যে একটা অহংকার, মানে মানে এই যে মানে দিস মানে পারভার্সন অফ পাওয়ার, ক্ষমতা যে একটা পারভার্সনের পর্যায়ে চলে যেতে পারে, এইটাকে তো পাল্টাতে হবে পশ্চিমবাংলাতে। কে পাল্টাবে? সিপিএম কি কখনো এই প্রচারটা করবে? দেখো সিপিএম কি কখনো এই প্রচারটা করবে যে পশ্চিমবাংলার প্রথম মুসলমান মুখ্যমন্ত্রী হবেন মোহাম্মদ সেলিম? দেখো সিপিএম তো সাধারণভাবে কে মুখ্যমন্ত্রী হবে এটা বলে প্রচার করে না, কিন্তু বামপন্থীরা যদি যেতেন তাহলে মানুষ যাকে দায়িত্ব দেবেন, ভরসা করবেন, যাকে সামনে রেখে লড়াই হবে তিনি হবে। তবে এইটুকু বলতে পারি যে মানে জ্যোতি বসুও পশ্চিমবাংলার হিন্দু মুখ্যমন্ত্রী হননি, মোহাম্মদ সালিম মানে মুখ্যমন্ত্রী হলো মুসলমান মুখ্যমন্ত্রী না, কিন্তু এইসব তত্ত্ব কচকচানি না, এটাই বাস্তব। আসল ভোট ব্যাংকটা পিছিয়ে যাচ্ছে না। না এটাই তো বাস্তব। না কিন্তু তথ্য কি বলে? আমার যদি এই তথ্য বলে সংখ্যালঘু ভোট যার দিকে ঝুঁকবে সে জিতবে। আমারও যদি যে কোনো রকমের এইসব জাগলারি করেই ক্ষমতায় থাকতো, তাহলে আমিও তৃণমূল করতে পারতাম, বিজেপি করতে পারতাম, সুযোগের তো অভাব ছিল না কোনো। সুতরাং আমরা তো কতগুলো মানে তোমার এটাকে ঠিক মনে হতে পারে, ভুল মনে হতে পারে, কিন্তু আমরা তো উই বিলিভ ইন সার্টেন প্রিন্সিপলস। আমরা তো এই নীতিতে বিশ্বাস করি। জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য কখনো বলতে গেছেন যে আমরা হিন্দু মুখ্যমন্ত্রী? তো মোহাম্মদ সেলিম কেন বলতে যাবেন যে আমি মুসলমান মুখ্যমন্ত্রী?
কি আর যদি দেবলীনা হেমব্রম মুখ্যমন্ত্রী হন তিনি কেন বলতে যাবেন যে আমি আদিবাসী মুখ্যমন্ত্রী? যদি সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হন তিনি কেন বলতে না, যাবেন যে কিন্তু আমি এটা তো হিন্দু মানবে মুখ্যমন্ত্রী? পশ্চিমবাংলার রাজনীতিতে মানো আর না মানো, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠর ভোট ব্যাংক নিয়ে এবার একটা ফ্যাক্টর হচ্ছে। আমরা ওটাকে আবার জুড়তে চাই, না, আমরা ওটাকে জুড়তে চাই আবার, আমাদের লড়াই ওইটা। এবং এটা ঠিক কথা, বামেদের সঙ্গে সংখ্যালঘুরা যতদিন ছিল বামেরা ততদিন অপরাজেয় ছিল। তুমি যদি দেখো যে গত এখন লোকসভায় সংখ্যালঘু তুমি যদি তৃণমূলের পক্ষে। তুমি যদি গত লোকসভায় দেখো ঠিকই, এবং তার পেছনে আরো অনেকগুলো সামাজিক হ্যাঁ, কারণ রয়েছে। বিজেপির সেইখানে একটা দাঁড়িয়ে ভয়, তো মোহাম্মদ সেলিমকে এটা প্রজেক্ট করা আমি উচিত বলছি ছিল যে বাংলার প্রথম মুসলিম আমি বলছি যে মুখ্যমন্ত্রী। বিজেপির ভয় বলো কি যে কোনো কারণেই হোক না কেন, একটা মানুষ, একটা অংশের মুসলমান মানুষ বাধ্য হয়েছেন তৃণমূলকে ভোট দিতে, না অনস্বীকার্য। তারই মধ্যে তুমি আমি বলছি, অনুরোধ করছি, 12টা সিটে গত লোকসভাতে বাম কংগ্রেস জোট তারা লিড পেয়েছে। 12টাই হচ্ছে এমন সিট যেখানে 70%-এর উপর মুসলিম ভোট। এক, দ্বিতীয় কথা, পঞ্চায়েতে তুমি যদি ফলাফল দেখো, মুসলিম যে এলাকাগুলো রয়েছে সেখানে একচেটিয়া ভোটে জিতেছে বাম কংগ্রেস জোট। যে কেন, কারণটা কেন হয়েছে? বিজেপির যেখানে জিতে যাওয়ার ভয় নেই, সেখানে সংখ্যালঘু মানুষ প্রথম সুযোগে তৃণমূলকে হারিয়েছেন। তাই আমরা বাংলার মানুষের কাছে এটাই আবেদন করছি যে বাংলার মতো একটা রাজ্য, এবং এটা খালি সংখ্যালঘুর প্রশ্ন না ঋতদা, বাংলার হিন্দু মানুষেরও বড় অংশ তারা হচ্ছে ধর্মনিরপেক্ষ, এবং এটা সিপিএমেরও ব্যাপার না, এটা আমাদের যে ইউরোপের বাইরে পৃথিবীর প্রথম রেনেসা বাংলায় হয়েছিল বলে আমরা বলি, সেই যে কালচারাল রেনেসা আমরা কিভাবে দেখো? আমি এইভাবেই আমরা দেখি যে বাংলার একটা বড় অংশের হিন্দু মানুষ তারা ধর্মনিরপেক্ষ, তারা কোনো অবস্থাতেই চান না বিজেপি ক্ষমতায় আসুক, স্বার্থপর, নিজেদের তারা স্বার্থ চান না দেখে। যে বিজেপি ক্ষমতায় আসুক, তারা ভীতু, তারা সৎ, তারা ভালো। আমি তোমাকে এটা বলার চেষ্টা করছি যে বাংলাদেশে যখন এই ধর্ষণ এবং গণহত্যা হচ্ছিল, তখন ইন্দিরা গান্ধীর সঙ্গে যাবতীয় রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত অংশগ্রহণ করুক এবং বাংলাদেশকে স্বাধীন করুক পাকিস্তানের হাত থেকে, এই স্ট্যান্ড নিয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি। আমরা চিরকাল বাংলাদেশের হিন্দুদের পাশে, আমরা চিরকাল থেকেছি। এইটা বিজেপির প্রপাগান্ডা। এখন ওরা বলার চেষ্টা করে যে আমরা হচ্ছি তোমার সিপিএম হচ্ছে মুসলমানের অসুবিধা হলে কথা বলে, হিন্দুর অসুবিধা হলে হয় না। কিন্তু আমরা তো ইন্দিরা গান্ধীর হাতে খুন হচ্ছে যখন, সেই সময় দাঁড়িয়ে আমরা ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছি যে আপনি রাজাকারদের হাত থেকে, পাকিস্তানি খানসানের হাত থেকে বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করুন এবং বাংলাদেশ স্বাধীন হোক, সার্বভৌম। এবং প্রথম দেশ ভারত যা কিনা বাংলাদেশকে আইডেন্টিফাই করেছিল যখন মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করলেন। সুতরাং আমরা তো চিরকালই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু। এইটা মানে আমি কিন্তু আমরা এই বলছি, কিন্তু আমার মনে হচ্ছে আমরা টপিক থেকে সরে যাচ্ছি। যে থেকে নিয়ে প্রশ্ন হচ্ছিল সেটা হচ্ছে বাংলার, পশ্চিমবাংলারও একটা বড় অংশের মানুষ যারা কিনা স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বা তারও আগে চৈতন্যদেবের সময় থেকে যারা সেই কালচারাল হেরিটেজের যারা উত্তরসূরি, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে মুস্তাফা আলী থেকে শুরু করে আরো সবাই এই কালচারাল লেগাসির যারা উত্তরাধিকারী, তারা কখনো চান না যে কোনো সাম্প্রদায়িক দল তারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসুক। সেই একটা অংশের মানুষও ভোট দিতে বাধ্য হন বিজেপির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী যে দল তাকে। সুতরাং এই বিজেপির এই ভয়টা যদি চলে যায় তাহলে বাংলার এই মানুষ, আমি এখান থেকে যে প্রশ্নটা করছিলাম, কোথাও বাঙালি মুসলমান অনেক বেশি এটা বোঝেন যে তার পক্ষে ক্ষতিকারক কি। বাঙালি হিন্দু সেটা বোঝে না, কারণ বাঙালি হিন্দু স্বার্থপর এবং আত্মঘাতী। না, বাঙালি হিন্দুও খুব ভালো করে বোঝে তার পক্ষে ক্ষতিকর কি, সেই কারণেই তারা বিজেপিকে ভোট দেয় না। এই যে বিজেপি তো উত্তরপ্রদেশে ক্ষমতায় এসে এতগুলো হিন্দুকে কুম্ভ মেলায় মেরে ফেললো, বাঙালি হিন্দু ওইভাবে মরতে চায় না। বিজেপি তো ক্ষমতায় এসে মনে করো হাতরাসে দলিতকে ধর্ষণ করে খুন করালো, বাঙালি হিন্দু দলিত অংশ চায় না যে তার বাড়ির মহিলা ধর্ষিত হোক, সেই কারণে তারা বিজেপির বিরোধী। বাঙালি হিন্দু নিজের ভালো বোঝে বলেই তো তারা বিজেপির বিরোধী। এটা খুব কষ্টকর না এরকম, এই যে আমরা ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি এরকম হিন্দু মুসলমান ভাগ নিয়ে কথা বলা, এটা আজ থেকে বোধহয় 10 বছর আগেও আমাদের শিষ্টাচার। আমার সেই সময়টা আমরা ফিরতে চাই যেখানে এই ডিভিশনটা থাকবে না। দেখো আচ্ছা বলো তো ঋতুদা, বাংলায় বামফ্রন্ট সরকারের সময় কি কখনো কোনো হিন্দু মানুষের নিজের ধর্ম পালন করতে অসুবিধা হয়েছে? কেউ বুকে হাত রেখে বলতে পারবে? কেউ? এই যে যোগেশচন্দ্র কলেজের মতো পুলিশ দাঁড় করিয়ে রেখে সরস্বতী পুজো দুঃস্বপ্ন কল্পনা করতে হয়েছে? আমি যেটা এর আগেও বললাম, আমরা নাস্তিকতা প্রচার করতে এখানে আসিনি। আমরা মনে করি না যে সবার নাস্তিক হওয়ার দরকার রয়েছে। আমরা ধর্মনিরপেক্ষতা বলতে বুঝি পরমত সহিষ্ণুতা। ভারতের যে ভারত ভাবনার যে পরমত সহিষ্ণুতার যে সাংস্কৃতিক ঐতিহ্য, আমরা সেটাই বিশ্বাস করি। আমরা ধর্মনিরপেক্ষতা বলতে নিজের ধর্মকে ভালোবাসা এবং অন্যের ধর্মকে সম্মান করা বুঝি। একজন হিন্দু সে নিশ্চিন্তে নিজের ধর্ম পালন করবেন, মুসলমান নিশ্চিন্তে নিজের ধর্ম পালন করবেন, কেউ অন্যটাকে ছোট করতে যাবে না, এইটুকুই। বামপন্থীদের সভা সমিতিতে প্রচুর অনুরাগীর যে সংখ্যাটা দেখা যায়, সেই সংখ্যাটা ভোট ব্যাংকে কেন দেখা যায় না বলে আপনি মনে করেন? না, যতজন ব্রিগেডে হয় তার থেকে বেশি ভোট আমরা পাই। মানে ব্রিগেড উপসে পড়তে 12-14 লাখ লোক লাগে না। অনেকে বলেন যে মানে সিপিএম এর অবস্থাটা হচ্ছে
এমন একটা ছবি সিনেমা ট্রেলারটা বড় বেশি, ছবিটা দেখো ছোট। ঋতুদা, এই কথা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বলা হতো, উনি যখন ক্ষমতায় ছিলেন না, এগুলো কমন কথা বলা হয়। বাট তুমিও খুব ভালো করে জানো, মিটিং মিছিলে যত লোক হয় সেই লোক দিয়ে একটা রাজ্য জেতা যায় না, তার চেয়ে অনেক বেশি লোক দরকার। এটা তুমি যদি বলো যে আমাদের কর্মী যা আছে, আমাদের সমর্থন, না, আমি যদি আমাদের রাজ্য দেখি, সেখানে সাফ কথা হচ্ছে ওই অত তথ্য মমতা লোকে বন্দ্যোপাধ্যায় যখন বোঝে না। ক্ষমতায় ছিলেন, যখন মমতা ছাপ্পা দেওয়ার লোক আর ছাপ্পা আটকানোর লোক, এর তারতম্যের উপর ভোট। না ঠিকই, আমি সেই ছাপ্পা টাপ্পার মধ্যে না গিয়েও বলছি, আমাদের গণসমর্থন, গণভিত্তি আরো অনেক বাড়ানোর দরকার আমাদের ক্ষমতা। আগের থেকে কি বেড়েছে? রাজ্য ঘুরছো তো, আমি তো আজকে দেখলাম যে এই বিভিন্ন পোর্টালে খবর হচ্ছে যে অমিত শাহ যে দলীয় মিটিং করেছে, সেখানে নাকি বকেছে বিজেপির নেতাদের যে বামপন্থীদের ভোট বাড়ছে, বিজেপির কমছে কেন। আমি দেখলাম, আমি জানি না যদি সত্যি হয়ে থাকে, আমি তো আর ছিলাম না। কি মনে হয় অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? অমিত শাহ নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকলে তৃণমূলের কোনো অসুবিধা হচ্ছে না, এইটুকু বলতে পারি। দেখো, আমি এর জন্য কাউকে দোষ দিচ্ছি না। বিজেপির ঘোষিতভাবে আইডিওলজিক্যাল অপোনেন্ট বামপন্থীরা, সেটা আরএসএস সেই স্বাধীনতার বহু আগে থেকে। তারা যদি মনে করেন যে পশ্চিমবাংলায় বামপন্থীরা আসার থেকে তৃণমূল থাক, আমি তাদেরকে দোষ দিতে পারি না তাদের জায়গা থেকে, কারণ আইডিওলজিক্যালি ফিটস দেম, সুটস দেম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই কারণে দোষ দেবো না, কেননা দেখো, ভোটে সবাই জেতার জন্যই লড়ে, কেউ তো হারার জন্য লড়ে। উনি বিশ্বাস করেন জো জিতা ওই সেকেন্ডার। উনি বলেন না, সেটা আমি এখন ন্যাকামি করে কেন বলতে যাবো যে আমি বা বিশ্বাস করি না। আমি কি হারতে ভালোবাসি নাকি? হারতে হয়েছে, আমরা জিততে চাই, জিততে তো আমরা সবাই চাই। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে যদি পশ্চিমবাংলায় মেন অপোজিশন স্পেসে বিজেপি থাকে, তাহলে এই যে সংখ্যালঘু ভোট এবং ধর্মনিরপেক্ষ হিন্দুর একটা বড় অংশের ভোটকে আমি আমার দিকে পুল করতে পারবো বেশি করে। যদি আমার উল্টো দিকে কোনো সেকুলার অপোজিশন থাকে, তাহলে আমার অ্যান্টি ইনকামবেন্সিটা তখন আমি আর ডিল করতে পারবো না, তখন আমার বিরুদ্ধের ভোটটা একটা জায়গায় কনসলিডেট হবে। ওনার জায়গা থেকে এটা একটা ক্যালকুলেশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যাওয়াটা কি মনে হয়? আমি জানি না, ওকে আমি ভাবি না। ইউসুফ পাঠানের বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফোনাফুনি সবই তো সবাই জানে, কি মনে হচ্ছে তো? দেখো, আমি এইটুকু জানি যে শশী থারুরকে নিয়ে তো কংগ্রেসের আপত্তি ছিল, তো কংগ্রেসকে তো কিরণ রিজিজু ফোন করে রিকোয়েস্ট করেননি। ওই এনসিপি, শরদ পাওয়ারের এই এনসিপির যে উদ্ধব ঠাকরের যে ফ্যাকশন, তাদেরও তো আপত্তি ছিল, তাদেরকে তো ফোন করেনি। হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এত তেল দিতে গেলেই বা কেন? আর আমাকে একটা কথা বলো, যার জেলে যাওয়ার কথা ছিল, সে এখন বিদেশে গিয়ে দেশের হয়ে তাকে প্রতিনিধি করে পাঠিয়েছে। আমি বলছি, কালকে অভিষেক ফিরে আসার পরে হবে না, কিন্তু তর্কের খাতিরে ধরছি, যদি সিবিআই মনে করে, ইডি মনে করে যে নিয়োগ দুর্নীতিতে কি কয়লা, গরু, বালি কোনো কেসে একে গ্রেপ্তার করবো, পারবে করতে? তুমি যাকে 2 মাস আগে ভারতের প্রতিনিধি করে বিদেশে পাঠিয়ে দেশের হয়ে এত কথা বলালে, সে যদি দেশে ফিরে গ্রেপ্তার হয়, তার তো গোটা পৃথিবীতে একটা খবর হবে। না না, আমি বলতে বাধ্য হচ্ছি 2026-এর সিপিএম এর পশ্চিমবঙ্গের রাজ্যে ক্ষমতার থেকেও এটা অলিক। হ্যাঁ, বিজেপি যতদিন আছে এটা হবে না। আমি বলছি যদি হতো, মানে এটা বলোই না, এটা মানে বিরাট। তার মানে বিজেপিও জানে এটা হবে না, না সেই আন্ডারস্ট্যান্ডিং থেকেই তো করে। নালে কোথাও কি মনে নালে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করে কখনো, যে লোকটা 2 দিন পরে অ্যারেস্ট হবে, তাকে আমি আজকে আমার দেশের প্রতিনিধি করে পাঠাবো, যাতে সে ফিরে আসার পরে যখন অ্যারেস্ট হবে, গোটা পৃথিবীর সামনে আমার দেশের মুখ খুলবে। আমি এই জন্যই বলছি, যেখানে লাল, আমি এইটুকু বলছি যে তৃণমূলের জন্য বিজেপির কোনো অসুবিধা হচ্ছে না, বা বিজেপির জন্য তৃণমূলের কোনো অসুবিধা হচ্ছে না। একটা স্টক টেকিং করি না ঋতু। দেখো, আমি সিপিএম করি, আমি আমার রাজনৈতিক স্বার্থের জায়গা থেকে বলবো ওদের মধ্যে সেটিং আছে, হতেই পারে আমি মিথ্যে বলছি। বিজেপি বলে যে এখানে হচ্ছে সিপিএমের সাথে তৃণমূলের ইন্ডি জোট, বোঝাপড়া ইত্যাদি আছে, ওদের ভাষায় এটা। তৃণমূল বলে যে রামবাম এখানে এক। সবাই তো সবার সাথে সবার সেটিং এর কথা বলছে, তো মানুষ কোনটাকে ছেড়ে কোনটা বিশ্বাস করবে? তোমার কোথাও মনে হয় না প্র্যাকটিক্যাল জায়গা থেকে আনটেন্টেড দলের দরকার? আমি এইটুকু বলতে পারি যে দেখো, সিপিএম পাচ্ছে না, অনেকে বলছেন কোট আনকোট গেজে গেছে। তৃণমূলকে মানুষ বিশ্বাস করছে না, কোট আনকোট দুর্নীতিবাজ। বিজেপিকে বিশ্বাস করছে না, কোট আনকোট সেটিংবাজ। এই সেটিং কথাটা কিন্তু সিপিএম এর আগেও আমি বলেছি। সিপিএম এর কোনো টেন্ট নেই, আমাদের ফেলিয়ার থাকতে পারে কিছু, কিন্তু উই আর নট টেন্টেড। কিন্তু মনে হচ্ছে একটা নতুন দল দরকার। দেখো, এগুলো যখন বিজেপি 2004-এ হেরে যাওয়ার পরে 2009 খুব খারাপভাবে আরো লোকসভায় হারলো, তখন বললো যে ভারতে নতুনটা দল দরকার, কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি কিছু করতে পারবে না। 14 বিজেপি ক্ষমতায় এলো, এগুলো বিভিন্ন সময় শোনা যায়। দেখো, এগুলো তারপরে জো জিতা ওই সেকেন্ডার, তারপরে জিতে গেলে এইসব এই যে প্রশ্নটা এখন, এই যে উনি যে প্রশ্নটা করলেন, অনেকেই করেন এটা, যে সিপিএম মিটিং মিছিলে যা লোক, সেই লোক তার রিফ্লেকশন কেন ভোটে হয় না, সিপিএম কেন জিতছে না? ছোটবেলা থেকে দেখে এসেছি মমতা ব্যানার্জিকে নিয়ে এই প্রশ্ন। মমতা ব্যানার্জির একটা সভা, মানে আমরা কসবায় দেখেছি, কাতারে কাতারে লোক, বিশ্বাস করা যায় না। তোমাদের ক্লান্তি আসছে না? একটা দল মানে বারবার হেরে যাচ্ছে, বারবার ক্লান্তি তাদের আসে যাদের অনেক ব্যক্তিগত অ্যাসপিরেশন আছে। আমার কিছু যায় আসে না, আমি কালকে এমএলএ হচ্ছে কি, এমপি হচ্ছে কি, জীবনে কোনোদিন হচ্ছে কি হচ্ছে না। আমাদের কোনো ব্যক্তিগত অ্যাসপিরেশনও নেই, সুতরাং আমাদের ক্লান্তির উপর। আমাদের পার্টিতে আমি বহু মানুষকে দেখেছি সারা জীবন গণশক্তি লাগিয়ে গেছেন দেওয়ালে, এটাই ওদের শান্তি, এটাই ওদের মোক্ষ, রাজনৈতিক মোক্ষ। কিন্তু মাওবাদীদের থেকে তো এটা শেখার যে কিভাবে ক্ষমতাকে
রাষ্ট্রশক্তিকে পরাজিত করে দখল করতে হয়। কোথায় পরাজিত হলো? নিজেই তো মরে পড়ে না, আছে। এখন মরে মাঝখান পড়েছে। থেকে লাল পতাকাকে অপমানিত করেছে, কলুষিত করেছে। মাওবাদীদের বুলেটে না, একটু সিপিএম এর একটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত না? মাওবাদীদের বুলেটে ভারতে বামপন্থী মানুষের সংখ্যা কমেছে। আমি তোমায় বলছি, এই লাইনটা মনে রেখো। মাওবাদীদের বুলেটে ভারতের মাটিতে সাম্যবাদী মানুষের সংখ্যা কমেছে, বামপন্থী মানুষের সংখ্যা কমেছে। লাল পতাকাকে ভালোবাসেন এমন মানুষের সংখ্যা ভারতের পপুলেশনের মধ্যে কমেছে মাওবাদীদের বুলেটে। কিন্তু মনে হচ্ছে না সিপিএম আর একটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত? সে তো নিশ্চয়ই হচ্ছে, কিন্তু সে মাওবাদীদের পথে নয়। আপনি বলছেন যে তৃণমূল সরকারের আমলেই এই নিয়োগ দুর্নীতি বা যা দুর্নীতি হোক না কেন সবই তৃণমূল সরকারের আমলে, বাম আমলে এরকম হয়নি বলছেন? না, হয়নি, কোনোদিন হয়নি। যে আমার কথা ছেড়ে দিন, আমি তো সিপিআইএম করি, আমি তো বলবো হয়নি। বামফ্রন্ট সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মিছিলও করেছেন যে টালার ট্যাঙ্কে গরু ভাসছে। হ্যাঁ, সিপিএম ঋতদার মনে থাকবে, সিপিআইএম নাকি টালার ট্যাঙ্কে বিষ ঢেলে দিয়েছে যাতে কলকাতা সব লোক সেই জল খেয়ে মরে যায়। কিন্তু এই মমতা ব্যানার্জি এমন একটা মিছিল করেছেন যে পশ্চিমবাংলায় পয়সা নিয়ে সরকারি চাকরিতে নিয়োগ হয়েছে, আমাকে দেখান। অন্য 5টা অভিযোগ করে থাকতে পারেন আমাদের, স্বজন পোষণ, এই সেই হ্যান ত্যান, এগুলো ঠিক আছে। পয়সা নিয়ে নিয়োগ করে চাকরি বিক্রি করেছে সিপিআইএম। একটা মিছিল দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়, হয়নি। দেখুন, আমাদের হাজারটা দোষ ত্রুটি থাকতে পারে, সাফল্যও থাকতে পারে, কিন্তু আমাদের মন্ত্রীরা নেতারা চোর ছিলেন না। চোখের সামনে বুদ্ধদেব ভট্টাচার্য আপনারা দেখেছেন যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী 450 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাটে, আপনাকে বললে থাকতে পারবেন না। আমি বলছি আমাকে বললে আমি থাকতে পারবো না হয়তো এইভাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো কালীঘাটের বস্তিতে থাকে না কেন? তাই গেছো ওনার বাড়িতে নাকি? হ্যাঁ, আমি একবার সুযোগ হয়েছে। কিরাম মনে হলো বস্তির বাড়ি? আর বাকি 35টা প্লট, ওই 3টে রাস্তায় কি তোমার না আমার? ওসব বলে লোক হাসিয়ে কী হবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে, দেখো আমি ওনাকে একটা কারণে শ্রদ্ধা করি, নিঃসন্দেহে উনি, আমি যতদূর জানি, আমি তো অত কাছ থেকে ওনাকে দেখিনি, কিন্তু উনি হয়তো যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছেন, একটা সাধারণ পরিবার থেকে, নিম্নবিত্ত পরিবার কি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, আমাদের দেশের রাজনীতিতে, বিশেষ করে দক্ষিণপন্থী রাজনীতিতে যেরকম একটা বংশবাদের পরম্পরা আছে, সেখানে উনি ওনার কোনো ডাইনেস্টিক কোনো প্রিভিলেজ না পেয়ে, হ্যাঁ, যে জায়গায় উনি আজকে এসছেন। এবং আমি যাই বলি না কেন, ভারতের রাজনীতিতে, ভারত একটা গভীরভাবে একটা পুরুষতান্ত্রিক একটা সমাজ, পেট্রিয়ার্কি সর্বত্র রয়েছে, রাজনীতিতেও রয়েছে। সেখানে একজন মহিলা, তাকেও নিশ্চয়ই সেই পেট্রিয়ার্কির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, দলের মধ্যে এবং দলের বাইরে। সেখান থেকে উনি যে জায়গাটা অ্যাচিভ করেছেন, 100 বার এটা ওনার ইন্ডিভিজুয়াল সাকসেস স্টোরি। আমার তাই নিয়ে ওনার প্রতি আমার শুধুই শ্রদ্ধা আছে, আর কিচ্ছু নেই। কিন্তু সেই ক্ষমতা অ্যাটেন্ড করার পরে উনি যেগুলো করেছেন, তা হচ্ছে ওনার নিজের ব্যাকগ্রাউন্ডকেও সেটা, বা ওনার নিজের উঠে আসার ইতিহাসটাকে উনি জাস্টিফাই করেন না। আমি তোমাকে বলছি, তো তুমি চুরি টুরি আমি যদি সরিয়েও দিই, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি, উনি গরিব ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন, এসে ওনার ভাইপো হচ্ছে পশ্চিমবাংলার এই মুহূর্তে বেনামি সবচেয়ে বড় লোক। আমি তাও ছেড়ে দিলাম। আমি বলছি, ধরো এই যে খালি পেট্রিয়ার্কি, পুরুষতন্ত্রের প্রশ্নটা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি সত্যি বলছি, তো আমি সম্মান করি যে কোনো রকম দাদা, কাকা, মামা, বাবা, যারা কারুর কোনো মাথার উপর হাত ছাড়া, হ্যাঁ, তিনি হচ্ছে নিজের যোগ্যতায় নিজেরা দল তৈরি করে আজকে এই জায়গায় অ্যাচিভ করলেন। কেন তারপর না দলটা এমন দল হলো বলো তো, যে একটা কেন্দ্রের যদি একটা সিট যদি মহিলা রিজার্ভড হয়ে যায়, ধরো কোনো একটা ওয়ার্ড কি কোনো একটা ইয়ে, তাহলে সেখানে তৃণমূল কংগ্রেসেরই কোনো মহিলা কর্মী প্রার্থী না হয়ে কাউন্সিলরের বউ, যে আগের তৃণমূল নেতা কাউন্সিলর, তার বউ প্রার্থী হবে। কেন এইটা হলো? আমাদের টালিগঞ্জে আছে, এখানে একজন মন্ত্রী নিজে বিয়ে করেননি, তার ভাইয়ের বউ কাউন্সিলর হয়েছে। তোমরা জানো, বুঝতে পারছো কার কথা বলছি। গোটা পশ্চিমবাংলা এরকম রয়েছে। বৈশাখ চ্যাটার্জি কাউন্সিলর ছিল, সিটটা মহিলা রিজার্ভ হলো, তার বউ কাউন্সিলর হলো। 10টার মধ্যে পঞ্চায়েতে দেখো, পুরসভায় দেখো। এমনকি এই জিনিস ঘটেছে ঋতুদা, তুমি জানো পঞ্চায়েত বলে একটা ওয়েব সিরিজ আছে, ওখানে এই উত্তরপ্রদেশের গল্প, সেখানে এরকম একটা সিকোয়েন্স ছিল যে ক্যারেক্টারটা প্লে করছেন ওনার নীনা গুপ্তার হাজব্যান্ড গজরাজ রাও করছেন, যে তিনি হচ্ছে প্রধানপতি। হ্যাঁ, তো পরে সেখানে তাকে ডিএম গিয়ে বলছেন যে আপনি কেন পঞ্চায়েতের নোটিফিকেশন ইস্যু করেছেন? আপনি তো পঞ্চায়েত প্রধান নন, একজন মহিলা, আপনার স্ত্রী, আপনার যদি মনে হয় তাকে গাইড করা থাকে গাইড করুন, কিন্তু আপনি তার চেয়ারটাকে দখল করে তার হয়ে কাজ কেন করছেন? মহিলা এম্পাওয়ারমেন্টের এত বড় একটা প্রশ্ন আজকে উত্তরপ্রদেশের একটা পঞ্চায়েতি ব্যবস্থার উপর তৈরি একটা ওয়েব সিরিজ থেকে হয়েছে। আজকে পশ্চিমবাংলা কিনা যে পঞ্চায়েতের মডেল, মহিলা এম্পাওয়ারমেন্টের একটা মডেল ছিল, এটা হচ্ছে তেভাগার মাটি। তেভাগা আন্দোলন হয়েছিল এখানে, মহিলারা কোমর বেঁধে মহিলারা লড়াই করেছিলেন ব্রিটিশ পুলিশের বিরুদ্ধে। হ্যাঁ, সেই তেভাগার মাটিতে তুমি নাম করোনি, আমি নাম করে বলছি, তুমি ইলা মিত্রর কথা উল্লেখ করলে, একটা ইঙ্গিত দিলে তোমার এর আগের একটা প্রশ্নে। আমি তোমাকে বলছি, ইলা মিত্রর মাটিতে আজকে এই গত পঞ্চায়েত ভোটের পরে তুমি জানো রাজ্য সরকার থেকে নোটিফিকেশন ইস্যু করেছে যে পঞ্চায়েত মেম্বার যারা প্রধান তাদের ট্রেনিংয়ের জন্য, আর যেখানে যেখানে মহিলা পঞ্চায়েত প্রধান হয়েছে বা তাদের স্বামীদেরকে আসতে হবে ট্রেনিংয়ে, পশ্চিমবঙ্গ সরকার নোটিশ ইস্যু করেছে। তাহলে আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুরুষতন্ত্রের মানে কি বলবো, সেই হেজিমনিকে কাটিয়ে ওনার যে সাকসেস স্টোরি, সেটা কি জাস্টিফাইড হলো উনি যেভাবে সরকার চালাচ্ছেন তাতে?
যখন ওনার দলের কোনো মহিলা কর্মী প্রার্থী না হয়ে যে কাউন্সিলর প্রার্থী হতে পারলো না তার বউ যখন সেখানে কাউন্সিলর হয়। সুতরাং যাই হোক, তুমি কথাটা চলে আসলো, বাট উনি যে প্রশ্নটা করলেন তার পরিষ্কার উত্তর হচ্ছে আমাদের দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের সরকার চোর ছিল না। অবশ্য আমি একটা কথা ছোট্ট করে বলি, আর.জি. করের ঘটনার পর কেউই বোধহয় কোনো ঝুঁকি নিতে চাইছেন না, সেই জন্য বোধহয় যে কোনো জনপ্রতিনিধিও শুধুমাত্র মহিলা নয়, তার সঙ্গে পুরুষ থাকলে নিরাপত্তাটা থাকবে। সে আমি বলতে পারবো না, কিন্তু পঞ্চায়েত তো আর.জি. করের ঘটনা অনেক আগে হয়েছিল, এই নোটিফিকেশনটা তার আগের। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আপনি একসময় বলেছিলেন যে তৃণমূলের নেতাদের আর কটা অর্পিতা আছে, তাহলে কি আপনি মনে করেন বামেদের এরকম কোনো অর্পিতা নেই? না, ওর মানে ওই টাকা তুলে খাটের তলায় জমাবো এরকম কোনো অর্পিতা নেই। প্রেম তো করতেই পারে কেউ, সে কী আছে, কিন্তু আমি অর্পিতা বলতে কারোর প্রেমিকার প্রশ্ন না, অর্পিতা বলতে যার খাটের তলায় টাকা জমে তার কথা জিজ্ঞেস করেছিলাম, সেটা বলছি তো। এবং তৃণমূলের কোন নেতার কটা অর্পিতা আছে, এবং খালি অর্পিতা নয়, তাদের কটা খাট আছে, খাটের ওপরে কী হয় সেটা নিয়ে আমাদের আগ্রহ নেই, খাটের তলায় কেন এত চুরির টাকা জমবে, আমাদের তো প্রশ্নটা সেই জায়গায়। অর্পিতার খাটের তলা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। অবশ্যই একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমি 3টে প্রশ্ন করবো, না ভেবেই বলছি, তুমিও না ভেবেই উত্তর দাও। এক, জাভেদ খান বারবার লড়াই হচ্ছে তার সঙ্গে, এবং কসবাতে তুমি লড়ছো। কোথাও কি অনেক সময় প্রশ্ন ওঠে, তোমার কোনো খুব নিকট আত্মীয়র সঙ্গে জাভেদ খানের ব্যবসায়িক সম্পর্ক আছে? কেন, কি মানে কি অর্থে? না, কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে? আমার কোনো নিকটাত্মীয় ব্যবসায়িক করেন বলেই আমার খুব চট করে মনে পড়ছে না। মানে এই রকম কোনো রকম সম্পর্ক নেই জাভেদ খানের সাথে? হ্যাঁ, জাভেদ খানের সাথে চোর ডাকাত না হলে ব্যবসায়িক সম্পর্ক থাকা একটু কঠিন। আমার প্রশ্ন 2, কোথাও মনে হয় 2016 সালে বুদ্ধদেব ভট্টাচার্য যদি একবার এসে বলতেন যে আমাকে একবার সুযোগ দেওয়া হোক, তাহলে পার্টি ঘুরে দাঁড়াতো? এটাও একটা ঐতিহাসিক ভুল। ভুলের প্রশ্ন না, তখন বুদ্ধদার সেই শারীরিক অবস্থা ছিল না। বাট আমাকে তুমি যদি জিজ্ঞেস করো, আমি তোমায় বলছি, আমার মনে আছে এই তোমাদের অফিসে ঢুকে দেখলাম ওই দিনের একটা ছবি আছে তোমাদের এখানে, 2016 র্যালিতে আমার মনে আছে যে ওই তখন বুদ্ধদা খুবই মানে কথা বলতে, মানে দুটো কথা বললে হাঁপিয়ে ওঠেন, উনি তো খুব অ্যাকিউট সিওপিডি হয়েছিল, যে কারণে উনি, আমি মানে যাই হোক, আমি সেই বর্ণনার মধ্যে যাচ্ছি না এখন, উনি আর নেই, ওনার সেই অসুস্থতার বর্ণনা করে কি করব, সুস্থ বুদ্ধদাকেই আমরা মনে রাখি। কিন্তু তখন তো ওনার পক্ষে আর সেটা সম্ভব না। কিন্তু আমি যেটা তোমায় বলছি যে ওই জিপের ওপর কত মানুষ, এবং বিশেষ করে কম বয়সী কত ছেলে মেয়ে এসে যে বলছে কাছে যে স্যার আপনাকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে চাই, বুদ্ধবাবু আপনাকে আবার মুখ্যমন্ত্রী হিসেবে চাই। আমার ধারণা বুদ্ধদা যদি মুখ্যমন্ত্রী হিসেবে আবার মানে দায়িত্ব নিতে চাইতেন, তাহলে বাংলার মানুষ নিশ্চয়ই হয়তো ভোটের ফলাফল অন্যরকম হতে পারতো, বা বাংলার মানুষ হয়তো চাইতেন তাকে আর একবার সুযোগ দিতে। কিন্তু সেটা এটা পার্টির সিদ্ধান্ত না, পার্টি তো উই উড হ্যাভ বিন মোর দ্যান উইলিং। আমি সেই সময় পার্টির এমন স্তরে ছিলাম না যে আমি এই ব্যাপারে ডিসিশন নেওয়ার অধিকারী, কিন্তু আমার বিশ্বাস যে আমাদের গোটা পার্টি তো অত্যন্ত আনন্দিত হতো। কিন্তু এটা তো আমাদের লস যে আমরা বুদ্ধদার শরীর খারাপ খালি বুদ্ধদাকে নয়, গোটা পার্টিকেই এবং বাংলাকেই সেটা এফেক্ট করেছে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে 2026 খুব কাছাকাছি, কোথাও কি মনে হচ্ছে না এই স্ট্র্যাটেজিটা খুব ভালো হবে? একটি ফ্যাসিস্ট দল, তথাকথিত কোট আনকোট তোমাদের ভাষায় ফ্যাসিস্ট, সেই দলটাকে ক্ষমতায় নিয়ে আসা অনেক বেশি নিরাপদ হবে, তাহলেই মানুষ বুঝতে পারবে। কারণ বামপন্থায় তৃণমূলের সঙ্গে পেরে উঠবে না কখনোই, বিশেষ করে উপভোক্তা বেনিফিশিয়ারি যারা রয়েছে, কখনোই পেরে উঠবে না। সেক্ষেত্রে যদি তথাকথিত একটি ফ্যাসিস্ট দল আসে, তাহলে বামপন্থা নতুনভাবে রাজ্য বুঝতে পারবে তার গুরুত্ব। মনে হতো যদি না দেখতাম যে হিটলার বামপন্থীদের ভালো ভালো কথা বলে ক্ষমতায় এসে তারপর সবার আগে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে আমাদের রাইক্সট্যাগের সব গল্প শুনিয়ে সব কিছু করে ট্রায়াল ফাইল করে ফাঁসি দিয়ে খুন করে অ্যানিহিলেশন করে পরবর্তীকালে পৃথিবীর মানচিত্র পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং তারপরে সেই হিটলার না থাকলে সভ্যতার ইতিহাসকে ঘুরিয়ে দিতেন। আমরা আর হিটলারও চাই না, আর আমরা ত্রিপুরার মতো বিপ্লব দেওয়ার মানিক শাহও চাই না। তরুণ মজুমদার থেকে এটা বলছো না, তুমি একটা কথা বলি, আমাদেরও হয়তো অনেকের ধারণা নেই, জানা নেই। তোমাকে একটা এত তো তৃণমূলের খুন ইত্যাদি নিয়ে কথা হলো। 2018 সালে ত্রিপুরায় পুজোর সময় একটা কালী পুজোর দিন একটা ঘটনা ঘটেছিল। সুকু গৌর বলে এক ভদ্রলোক, তিনি বামপন্থী ছিলেন, হয়তো সরকারি কর্মচারী ছিলেন, সেই অর্থে যে পার্টি করতেন তা না, হয়তো বামপন্থী মানুষ ছিলেন। কালী পুজোর দিন কেমন বিজেপি কি বলার জন্য বলছি, যে অন্য কিছু না, যে ভোটের সময় ঝামেলা বুথ দখল এইসব কিছু না, কি কোনো পলিটিক্যাল কনফ্রন্টেশন, যে এমনি একটা মজা, যে দেখি তো তোর মাথায় তুবড়ি ফাটাতে কেমন লাগে করে লোকটাকে চেয়ারে হাত পা বেঁধে বিজেপি মাথায় একটা তুবড়ি রেখে আগুন জ্বালিয়ে তারপর তুবড়িটা বাস্ট করে খুলি উড়ে গিয়ে লোকটা ওখানে মারা গেল। দিস ইজ বিজেপি।
ত্রিপুরায় হয়েছে, আমার সুকু গৌর নামটা বললাম, একবার গুগল করে দেখে নিও ভাইয়ে। সুতরাং এই ফ্যাসিবাদকে যারা রোম্যান্টিসাইজ করে তারা জানে না যে বিজেপি আসলে কি। আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে কোথাও মনে হচ্ছে, দেখো ইউটিউবে তুমি দারুণ সফল, তোমার টেলিভিশন প্রেজেন্টে দারুণ সফল, মঞ্চে তোমাদের মানুষ চায় তোমাকে, অনেকেই আছে, তুমি তার মধ্যে অন্যতম চায়। আমি জানি না এর জন্য কমিউনিস্ট পার্টিতে তোমার কত শত্রু বাড়ছে, আমি যাই হোক সে প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু কোথাও তোমার মনে হচ্ছে না একবার এবার সংগঠনটা খুব জোরালো হওয়া উচিত, 100 বুথ দখল জয় যে করতে পারবে সেই বাংলায় শেষ হাসি হাসবে? বুথ দখল বলবো না, কিন্তু বুথ রক্ষা, হ্যাঁ 100 বার মনে হচ্ছে। ঠিক, আমি তোমার এই সমালোচনা বলো, পরামর্শ বলো, তোমার মানে সাজেশন বলো, আমি 100 বার মাথা পেতে নিচ্ছি, এটা সত্যি কথা। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ, অনেক প্রশ্ন করেছি, অকপটে জবাব দিয়েছো, আমারও খুব ভালো লাগলো। আবার দেখা হবে, তার কারণ আজকে তরুণ মজুমদার থেকে একাধিক প্রশ্ন বাদ রেখে চলে গেল, এবং তোমার লেখালেখি, তোমার পড়াশোনা, তোমার ভালো লাগে এই প্রশ্নে ঢুকলাম না, কিন্তু তনুবাবুকে নিয়ে তোমার সাথে আমার যে কনভারসেশনটা এই স্টুডিওতেই হয়েছিল সেটা এখনো বহু লোক দেখেনি। সেদিনই আমাকে ওটার কথা একজন বলছিলেন যে ওটা এখনো অনেকে ওটার কথা বলেন, এই ইউটিউবে হয়তো এখনো আমার ধারণা অনেকে ওটা দেখেন, আমি মাঝে মধ্যে কমেন্ট পাই। অবশ্যই আজকেও আমরা একটু তোমাকে অন্য হিসেবে দেখলাম, অন্যরকম প্রশ্নের অন্যরকম উত্তর, আবার কিন্তু আসতে হবে 2026-এর আগেও অনেকবার আসতে হবে। নিশ্চয়ই, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।